বনেদি বাড়ি ঘোষাল বাড়িটি। তিলোত্তমা শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদারদের আমলের এই বাড়ি। বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে ঘোষাল বাড়ি শান্তিনীর। বাড়ির নাম শান্তিনীর হলেও বাড়িতে মোটেই শান্তি নেই, নানা অশান্তি। আসলে সারা দিন হই হুল্লোড়ে মেতে থাকে বাড়িটা, আর বাড়িটাকে মাতিয়ে রাখে বাড়ির সদস্যগুলো। বড় বাড়িটার মতোই বাড়ির সদস্যগুলোর মনও বড়, কোনো অহংকার নেই, না আছে দম্ভ। মাঠের মানুষ ঘোষাল বাড়ির সকলে। বাড়ির কর্তা মোহনবাবু, নামটা যেন পুরো সার্থক। নাম মোহন, মানুষটাও মোহন। ওনার স্ত্রী শ্রীলেখা দেবী। মোহনবাবুর দুই ছেলে, বড় ছেলে শুভঙ্কর ঘোষাল, ছোট ছেলে দীপঙ্কর ঘোষাল। খুব মিল দুই ভাইয়ের মধ্যে, মতান্তর নেই। ছোট ভাই খুব মান্যি করে বড় দাদাকে। শুভঙ্কর বাবুও ভাইকে খুব স্নেহ করেন। শুভঙ্কর বাবুর স্ত্রী অন্নপূর্ণা, নিজের নামের মান রেখেছেন উনি, আসলেই অন্নপূর্ণা। দীপঙ্কর বাবুর স্ত্রী ললিতা। শুভঙ্কর বাবুর দুই ছেলে মেয়ে। বড় ছেলে রাজীব, সে ব্যাঙ্গালোরে থাকে, ওখানে পড়াশোনা করেছে। অবশ্য ওর শহর ছেড়ে ব্যাঙ্গালোরে যাওয়ার আরও একটা কারণ আছে। ছোট মেয়ে বৃষ্টি, সে কলেজে পড়ে, বিএ সেকেন্ড ইয়ার, বাংলায় অনার্স। দীপঙ্কর বাবুর এক মেয়ে, নাম অনন্যা, সে এখন বড় ক্লাসে পড়ে। তবে আরও একজন আছে, যে এই বাড়ির সব থেকে ছোট সদস্য। বয়স হবে 3 বছর, তবে ভীষণ পাকা। আদো আদো কথা বলে সবাইকে আকৃষ্ট করে সে। খুব কিউট, একদম রসগোল্লা। ভাবছেন তো টিনটিন কার মেয়ে? আসলে মোহনবাবু ওকে কুড়িয়ে পেয়েছিলেন। কোনো এক পরিবারে কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে সে, তাই তার জায়গা হয়েছে রাস্তার ফুটপাত। মোহনবাবু তার দুই ছেলের সাথে রোজ ব্রতভ্রমণে যান, সেদিনও গিয়েছিলেন। তবে বড় রাস্তার পাশে কিছু মানুষের জটলা দেখে আগ্রহবশত সেই দিকে যান উনি। গিয়ে দেখেন একটা সদ্যজাত কন্যা শিশু সাদা নোংরা কাপড়ের ওপর শুয়ে আছে। ঘুমিয়েছিল সে। ঘটনা বুঝতে সময় লাগেনি ওনার, খুব মায়া হয়েছিল বাচ্চাটার উপর। কি সুন্দর ঘুমিয়ে আছে সে। তবে রাগ হয়েছিল বাচ্চাটিকে ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ওপর। তারা বাচ্চাটাকে না তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করছে। কোনো কিছু না ভেবেই উনি বাচ্চাটাকে কোলে তুলে নেন। অবশ্য অনেকেই অনেক কথা বলেছিল, পুলিশকে খবরও দেবে বলেছিল। তবে মোহনবাবু সেদিকে নজর না দিয়ে বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে এসেছিলেন ঘোষাল বাড়িতে। ওনার এই কাজকে শুভঙ্কর বাবু ও দীপঙ্কর বাবু সম্পূর্ণভাবে সম্মান করেছিলেন, কারণ তারা জানেন তাদের বাবা কখনো ভুল সিদ্ধান্ত নেননি। সেই থেকেই টিনটিন হয়ে উঠল ঘোষাল বাড়ির সদস্য। মা পেল, বাবা পেল, পরিবারও পেল। যে কন্যা সন্তানকে এক পরিবার প্রত্যাখ্যান করেছিল, সেই কন্যা সন্তানকেই আর এক পরিবারে প্রাণ হয়ে উঠল। বাড়ির দোতলার বারান্দায় বসে রাতের আকাশ দেখছে বৃষ্টি। আমাদের গল্পের নায়িকা, যার নাম বৃষ্টি, বয়স 20, দেখতে ভারী মিষ্টি। টানা টানা চোখ, টিকলো নাক, গোলগাল মুখ, হাসলে গালের টোল পড়ে। এক গা লম্বা কোমর ছুঁই চুল। উদাসীন চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। ওর ঠিক সামনে বসে আছে টিনটিন। পুচকিটা খুব বৃষ্টি নেউটা। দিনের বেশি সময় ও বৃষ্টির সাথে থাকে। বৃষ্টিও খুব ভালোবাসে বোনকে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টির কোনো হেলদোল না পেয়ে টিনটিন আদো আদো কথাই বলল, ও বৃত্তি দিদি, তোমার তাল্লার দন্না হলো? বোনের কথায় ধ্যান ভাঙল বৃষ্টির। সামনে তাকিয়ে দেখে টিনটির মুখ ভার করে ওকে দেখছে।
বৃষ্টি বুঝল বোনকে এতক্ষণ অ্যাটেনশন না দেওয়ায় সে গাল ফুলিয়েছে। হালকা হেসে বোনকে কোলে নিয়ে বসল। টিনটিনের ফুলে থাকা গালগুলো হালকা টিপে দিয়ে বলল, কি হলো আমার রসগোল্লার, মুখ ভার কেন? তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, তাই তো আমি লাল করেছি। ও মা, তাই রাগ করেছে আমার রসগোল্লা আমার ওপর? অনেকক্ষণ ধরে ডাকছিলিস? টিনটিন টিকটিকির মতো ঘাটটি নাড়িয়ে বলল, হ্যাঁ তো অনেকক্ষণ ধরে, তুমি তো শুনতই না। বৃষ্টি এবার শব্দ করে হেসে উঠল। পুচকিটার আদো আদো কথাগুলো শুনতে বেশ লাগে। হাসি থামিয়ে বলল, আচ্ছা বেশ, বল কেন ডাকছিলিস? আলে, তোমাকে তো ঠাম্মা ডাকতে। আমাকে কেন রে? ওই তো দুর্গা ঠাকুর আসবে তো কাল, তাই আমপনা দিতে ডাকতে। ওদের বাড়িতে 150 বছর ধরে দুর্গা পুজো। বৃষ্টি ফিক করে হেসে ফেলল, বলল, ও মা, আলপনা? হ্যাঁ, সেটাই তো বললাম, আমপনা। বৃষ্টি একটা নিঃশ্বাস ছেড়ে দুদিকে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ছাড়, চল দেখে নিচে যাই, আলপনা দিতে হবে বলে টিনটিনকে কোলে তুলে হাঁটা দিল দুর্গা দালানে। হঠাৎ টিনটিন বলে উঠল, আচ্ছা বৃত্তি দিদি, তুমি তখন তালা গুনছিলে কেন? বৃষ্টি হালকা হেসে বলল, তারা গুনিনি, অপেক্ষা শেষ হওয়ার দিন গুনছিলাম বলে এগিয়ে গেল টিনটিনকে নিয়ে দুর্গা দালানের দিকে। রাত 11টা। আকাশ ঘন মেঘে ঢাকা, টিপ টিপ বৃষ্টি পড়ছে, আবার কখনো মুষলধারে। নিজের 13 তলা ফ্ল্যাটের এক বড় রুমের জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে একটা বছর 26-এর ছেলে। গায়ে একটা ছাই রঙের টি শার্ট আর হাফ প্যান্ট। কারো চিন্তায় মগ্ন সে। হঠাৎ নিজের কাঁধে হাত ছোঁয়ায় তার জ্ঞান ভাঙল। তাকিয়ে দেখে তার জিগরির দোস্ত দাঁড়িয়ে। ছেলেটি তাকে দেখে হালকা হেসে বলল, কিরে মেঘ, কি ভাবছিস? না কিছু না। বললেই হলো, আমি তোকে ছোট থেকে চিনি, তোর মনের খবর জানি, বল না কি ভাবছিস? রাজ, ও খুব অভিমান করে আছে বল আমার উপর। হ্যাঁ, একটু তো অভিমান করে আছেই, আর অভিমান করাটাও স্বাভাবিক, তাই নয় কি? তুই হঠাৎ করে কলকাতা ছেড়ে চলে এলি, আবার এত বছর পর ওর সাথে কথাও বলিসনি, রাগ তো অবশ্যই করেছে সে। আমি কি করব বলতো, ওখানে থাকলে তো ওর পড়াশোনার ক্ষতি হয়ে যেত। দেখছিস তো কেমন সবসময় আমার চিন্তায় মগ্ন থাকতো। দেখলি তো সেবারে রেজাল্ট কত খারাপ হয়েছিল বলতো। ওর ভালোর জন্যই আমি ওকে ছেড়ে এসেছি। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আপনার অতিরিক্ত বুদ্ধিসম্পন্না অভিমানী প্রেমিকাকে কি করে বোঝাবেন আপনি? সে তো ধরে বসে আছে, তুই তাকে ভুলে গেছিস। রাজীবের কথায় মেঘ হেসে ফেলল। জানি তো, তবে চিন্তা করিস না, আমি আমার অভিমানীর অভিমান ঠিক ভাঙিয়ে দেব। রাজীব দুদিকে মাথা নাড়িয়ে, উফ, কবে যে তোদের মান অভিমান মিটবে? আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়, কাল আবার তো সকাল 9:30টায় ফ্লাইট। মেঘ ঘাড় নেড়ে রাজীবের কথায় সম্মতি জানালো। রাজীব বন্ধুর গায়ে হালকা চাপড় মেরে ঘুমাতে চলে গেল। মেঘ নিজের ফোনের গ্যালারিটা খুলে সেখানে একজনের ফটোর দিকে তাকিয়ে বলল, আমি আসছি তোর অপেক্ষায় অবসান ঘটাতে, তোর সব অভিমান ভাঙিয়ে দেব, শুধু একটু সুযোগ দিবি তাহলেই হলো। বলে সেই ছবিটাই হালকা করে ঠোঁট ছুঁয়ে ঘুমাতে চলে গেল। কাল ওরা ফিরছে কলকাতায়, আর 6 বছর পর ওরা দুজন বাড়ি ফিরছে তিলোত্তমার শহরে, নিজের মানুষগুলোর কাছে। হ্যাঁ, এই মেঘ হলো আমাদের গল্পের নায়ক।
পুরো নাম মেঘরাজ সেন, বয়স 26। যে দেখবে সেই ক্রাশ খাবে। জিম করা বডি, 6 প্যাক, ফর্সা গায়ের রং, কালো গভীর চোখের মণি। ঠোঁটটা দেখলে মনে হয় লিপস্টিক লাগানো আছে, এতটাই লাল। মেঘের বাবা মানে ওর জন্মের পরই ওর মা মারা যান। মেঘের বয়স যখন মাত্র 6 বছর, তখন ওর বাবা মারা যান অ্যাক্সিডেন্টে। সেই দেখেই মেঘ ঘোষাল বাড়িতে মানুষ হয়। মেঘের দাদু সত্যজিৎ সেন আর মোহনবাবুর খুব ভালো বন্ধু, সেই কারণে মেঘ ও ঘোষাল বাড়ির সকলকে চেনে। এদিকে ঘোষাল বাড়িতে আজ ষষ্ঠী, পুজোর শুরু। ঘোষাল বাড়িতে পুজোর কাজ চলছে, সবার মধ্যে ব্যস্ততা দেখা যাচ্ছে। তবে সব থেকে বেশি ব্যস্ত মনে হয় টিনটিন। সকাল সকাল আজ উঠে পড়েছে, তারপর ব্রেকফাস্ট করেই লেগে পড়েছে কাজে। আর ওর কাজ মানে তো শুধু ছোটাছুটি করা। হাতে একটা পদ্ম ফুল নিয়ে একবার দুর্গা দালান, একবার বাড়ির ভিতর ছোটাছুটি করছে। আর সবাইকে আদো আদো কথাই মাতিয়ে রেখেছে। তবে বাচ্চা মানুষ তো, তাই বেশি দৌড়াদৌড়ি করতে দেওয়া হয়নি। এমনিতেই খুব চঞ্চল, এক দণ্ড বসে না। এক্ষুনি যদি পড়ে গিয়ে ব্যথা পায় তাহলে তো হয়েছে, যত না লাগবে তার থেকে বেশি কেঁদে ভাসাবে। তাই ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। বুক থেকে একটা তোয়ালে জড়িয়ে কোলে নিয়ে বিছানায় এসে বসলো বৃষ্টি টিনটিনকে। স্নান করাতে নিয়ে গিয়েছিল, আর ষষ্ঠী, তাই উনি নতুন জামা পরবেন। সেই জন্যই বৃষ্টি ওকে নতুন জামা পরিয়ে তৈরি করিয়ে দেবে। বিছানায় বসে পাউডারের কৌটোটা নিয়ে খেলা করছে টিনটিন, আর বৃষ্টি ওর জামা বের করছে। সেই সময় একটা মেয়ে বৃষ্টির নাম ধরে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। মেয়েটিকে দেখেই টিনটিন বলল, আলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই, তুই আবার আমাকে আলু বলছিস? বলেছি না ওটা আলু না আরু? হ্যাঁ, আলুই তো বললাম। আরু চোখ রাঙিয়ে আবার বলে উঠল, আবার? ওদের কথা শুনে বৃষ্টি ফিক করে হেসে ফেলল। আসলে টিনটিন আরুকে আরুই বলতে চাই, কিন্তু বেচারির এখনো স্পষ্ট কথা না বেরোনোর জন্য আরুটা আলু হয়ে যায়। আর আরুষি তত রেগে যায়। তবে আরু যে সত্যি সত্যি রাগ করে তা না, আসলে ওর ভালো লাগে টিনটিনের সাথে মিষ্টি ঝগড়া করতে। আরুষি হলো বৃষ্টির ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 5 থেকে বন্ধুত্ব আজও অব্যাহত আছে। অবশ্য আরও একটা পরিচয় আছে ওর। তুই হাসছিস? দেখ ময়না পাখি আমাকে আবার আলু বলছে। টিনটিন খুব পাকা পাকা কথা বলে, তাই আরু ওকে ময়না পাখি বলে। আরুর কথা শুনে বৃষ্টি বলল, উফ আরু, এত রাগ করছিস কেন রে? তুই তো জানিস টিনটিন এখনো স্পষ্ট কথা বলতে পারে না, তাই তো আরুটা আলু হয়ে যায়। হ্যাঁ, সেই আর কি, স্পষ্ট কথা বলে পারে না, কিন্তু পাকা পাকা কথা ঠিকই আছে। হঠাৎ টিনটিন বলে ওঠে, উফ আলু, তুমি একটু তুপ তুলবে? সে থেকে বলতে দত্ত। আরু বলে ওঠে, তুই চুপ করতে পাকা পড়ি। তা আজ এত সাজুগুজুর কারণ কি আপনার? চললেন কোথায় ফুলন দেবী সেজে? আরু মুচকি হেসে কোলে তুলে নিল ওকে। হঠাৎ টিনটিন বলল, ও বৃত্তি দিদি, দাদাভাই কখন আসবে গো? এই শুনে আরু মুচকি হেসে তাকালো বৃষ্টির দিকে। ও কিছু বলবে তার আগেই নিচে থেকে বাড়ির পরিচালিকা বলল, কই গো, কোথায় গেলে সব? দেখো দাদাবাবুরা এসে গেছে। খবরটা টিনটিনের কানে যেতেই সে আরুর কোলেই লাফিয়ে উঠল। পারলে এক্ষুনি এক ছুটে নিচে পালাইও। তবে আরু ধরে থাকায় যেতে পারছে না, তাই আবার বলে উঠল, ও আলু দাদা ভাই এসে গেছে, চলো তাড়াতাড়ি। আরু আর চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চল, ওরা চলে এসেছে, দেখে আসি ওদের, কতদিন পর এলো।
বলে টিনটিনকে নিয়ে চলে গেল নিচে। আর বৃষ্টি সে নিজেকে চেয়েও আটকে রাখতে পারল না, ছুটে চলে গেল নিচে এত বছরের তৃষ্ণা মেটাতে। গিয়ে দেখে টিনটিন আগে থেকেই ওর দাদা ভাইয়ের কোলে উঠে পড়েছে। আদর খেতে ব্যস্ত এখন সে। তবে ওর দাদার পাশে লাল শার্ট পরা কালো জিন্সে পরে দাঁড়িয়ে আছে একটি ছেলে। ছেলেটার দিকেই চোখ আটকে গেছে তার, যেন চোখ দিয়েই সব তৃষ্ণা মেটাচ্ছে। বিপরীত দিকের মানুষটারও একই অবস্থা, সেও একভাবে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। তফাৎ শুধু একটাই, একজনের দৃষ্টি মুগ্ধতার আর একজনের অভিমানী। আজ সপ্তমী, ঘোষাল বাড়িতে আয়োজন চলছে, সকালে কাজে ব্যস্ত। তবে সকাল সকাল মেঘের মুখ ভার। ও কাল থেকে একবারও বৃষ্টির সাথে কথা বলেনি। বৃষ্টি সে সুযোগ দেয়নি, শুধু পালিয়ে বেরিয়েছে মেঘের থেকে। টিনটিন একটা হলুদ ফ্রক পরে ছুটে চলেছে। কেউ এসে ওকে কিছু জিজ্ঞেস করলে তাকে বলছে আমার মেলা কাদা পলে আতে, কথা বলার থামায় নেই বলেই আবার ছুটে পালাচ্ছে। তবে ওর কি কাজ তাও নিজেই জানে না। আরও অনেকক্ষণ যাবৎ রাজীবের দিকে ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলেটা ওকে দেখেও না দেখার ভান করে। কিছু মেয়ের সাথে কথা বলছে হেসে হেসে। এই সময় ওদের বাড়িতে অনেকেই আছে দুর্গাপুজো উপলক্ষে। রাজীব মেঘের মতো এত সুন্দর না হলেও কম কিছু না, সেও বেশ সুন্দর। আজ আবার একটা আকাশি রঙের কুর্তা পরে আছে, হাতটা কনুই পর্যন্ত গোটানো, বেশ হ্যান্ডসাম লাগছে ওকে। তাই তো মেয়েগুলো যেছে পড়ে আলাপ করতে আসছে, আর সেটা দেখায় আরও রাগে আলু হচ্ছে। রাগের চোটে বিড়বিড় করে বলল, শালা ছোট লোক, সেই থেকে ওই পুচকু মায়াগুলোর সাথে চিপকে আছে, আর এদিকে আমি যে ওর সাথে কথা বলতে চাইছি সেটা কি চোখে পড়ছে না? আর এমন হ্যান্ডসাম মার্কার লুক তোকে কে দিতে বলেছিল? মেয়ে পটাচ্ছে, আর এদিকে আমি তো অদৃশ্য, সে ছোটবেলা থেকে পোটে পাট হয়ে গেছি, দেখ সেটা দেখে না। এই সময় বৃষ্টি ওর পাশ দিয়ে যাচ্ছিল। ও বিড়বিড় শুনে দাঁড়িয়ে পড়ল, বলল, এই আরও কি বকছিস তুই একা একা? আরও পাশে তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে, ওকে দেখে নালিশ করে বলল, কি আবার ওই কেষ্টর রাসলীলা দেখছি? দেখ না কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেক্সি দাঁতগুলো বের করে হাসছে, যেন দাঁত ওর একারই আছে। বৃষ্টি হাবার মতো দাঁড়িয়ে আছে, মানে দাঁত আবার সেক্সিও হয়? নিজের প্রশ্নের উত্তর পেতে আরও বলল, দাঁত আবার সেক্সিও হয়? হ্যাঁ হয়, দেখ তোর দাদার দাঁতগুলো, যেমন তুই তেমন তোর কথা। বলে দুদিকে মাথা নেড়ে চলে গেল দুর্গা দালানের দিকে। আর আরও আবার রাজীবের দিকে তাকিয়ে ওর গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। বৃষ্টি বসে বসে আলপনা দিচ্ছিল, তখনই ওর মা এসে ওকে বলল, বৃষ্টি, পুজোর সব রেডি তো? দেখে নিয়েছিস তো ভালো করে? হ্যাঁ মা, আমি দেখে নিয়েছি, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর শোন, এক কাজ কর, মেঘের ঘরে গিয়ে দেখে আয় তো কি করছে ছেলেটা। সে সকাল থেকে ওকে দেখতে পায়নি। আর আমার পাকা বুড়িটা কোথায়? মা, তোমার পাকা বুড়ির এখন মেলা কাজ, তাই তিনি ছুটে বেড়াচ্ছেন। দেখো এইখানেই কোথাও আছে হয়তো। অন্নপূর্ণা দেবী হেসে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর তোকে যেটা বললাম সেটা করে, গিয়ে দেখি আয় মেঘ কী করছে। আর আসার সময় অনন্যাকেও ডেকে নিয়ে আসবি, ও মেয়ের আর শ্বাস শেষ হচ্ছে না। বৃষ্টি মায়ের মুখে ওর উপর না বলতে পারল না। তাছাড়া ও সকাল থেকে মেঘকে দেখেনি, তাই মায়ের কথায় রাজি হয়ে গেল মেঘকে ডাকতে। মেয়ের যাওয়ার পানে তাকিয়ে অন্নপূর্ণা দেবী হালকা হেসে অন্যদিকে চলে গেলেন। উনিও বুঝেছেন ওনার মেয়ের মেঘের উপর অভিমান করে বসে আছে। মায়ের কথা মতো বৃষ্টি মেঘকে ডাকতে ওর ঘরে গেল, তবে দরজা বন্ধ, তাই নক করল। ভিতর থেকে কোনো উত্তর না আসায় অবাক হলো।
আবারও নক করলো, তবে ফলাফল ঠিক আগের মতনই। বৃষ্টির দরজাটা একটু ঠেলে দিতেই দরজা হালকা খুলে গেল। তবে কারোর রুমে অনুমতি না নিয়ে ঢোকাটা উচিত নয়, তাই ও মেঘকে ডেকে বলল, মেঘদা, তুমি আছো ভিতরে? মা নিচে ডাকছে, পুজো শুরু হবে, নিচে চলো। তবে মেঘের কোনো রকম উত্তর না পেয়ে এবার বেশ চিন্তায় পড়ে গেল। তাই দনামনা করে দরজা খুলে ভিতরে ঢুকল। তবে ভিতরে ঢুকেই অবাক হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। বিছানার চারিদিকে জামাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর মেঘ সেই জামার পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আছে। খুব রাগ হলো বৃষ্টির। এই ছেলেটা কি, হ্যাঁ, এতক্ষণ ধরে ওকে ডাকা হচ্ছে কিন্তু এ মনের সুখে ঘুমিয়ে আছে। বৃষ্টি রেগে মেঘে মেঘের দিকে এগিয়ে গেল ওকে ডাকার জন্য, তবে পারল না, থমকে দাঁড়িয়ে পড়ল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের ঘুমন্ত মুখটার দিকে। এই সময় মেঘ যেন ওর সব থেকে সুন্দর ছেলেটা লাগছে। মেঘের মুখে পর্দার আড়াল থেকে এক ফালি রোদ এসে পড়েছে। সেই রোদের চটা ছেলেটাকে আরো সুন্দর করে তুলেছে। বৃষ্টি মেঘের দিকে একটু ঝুঁকে ওকে আরো ভালো করে দেখতে লাগলো। মনে মনে প্রশ্ন জাগে, ছেলেরাও এত সুন্দর হয়? হিংসে হচ্ছে ওর রোদটার ওপর। রোদটা কি সুন্দর ছুঁয়ে যাচ্ছে মেঘকে। কি সুন্দর ঘুমাচ্ছে ছেলেটা, তাই ভাবলো কে দরকার এত সুন্দর ঘুমটা ভাঙানোর। সেই জন্য আর ডাকলো না মেঘকে। হালকা হেসে ঘরটা বন্ধ করে দিয়ে চলে গেল বৃষ্টি। বৃষ্টি চলে যেতেই মেঘ চোখ খুলে তাকালো। ঘুমিয়ে তো পড়েছিলই, তবে বৃষ্টির দ্বিতীয়টাকে ঘুম ভেঙে গিয়েছিল। কিন্তু যখন দেখলো বৃষ্টির দরজা খুলে ভিতরে ঢুকলো, তখন ঘুমের নাটক করছিল। মেঘ দরজার দিকে তাকিয়ে রইল, ঠোঁটে তার হালকা হাসি। দুর্গাপুজোর আজ অষ্টমী, চরম ব্যস্ততা আজ। সবাই অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছে। বৃষ্টি এতক্ষণ মাকে পুজোর জোগাড়ে সাহায্য করছিল। কিছুক্ষণ হলো তৈরি হতে গেল। মেঘ আজ একটা লাল পাঞ্জাবি পরেছে, যার মাঝ বরাবর দুর্গা ঠাকুরের মুখ আঁকা, আর সাথে সাদা চুড়ি প্যান্ট। জেল দিয়ে চুলগুলো সেট করা, বাম হাতে স্মার্ট ওয়াচ আর ডান হাতে সোনার রিসলেট, যেটা ওকে শ্রীলেখা দেবী দিয়েছেন পুজোর উপহারে। রাজীব একটা তুতে রঙের পাঞ্জাবি আর সাদা চুড়ি প্যান্ট পরেছে। ওর জামাতেও দুর্গা ঠাকুরের মুখ আঁকা। টিনটিনার শাড়ি পরেছে, লাল হলুদ রঙের। বৃষ্টি কিনে দিয়েছে বোনকে। পুচকিটা খুব বায়না করছিল। মাথার চুলগুলো দুদিকে বেনুনি করা, গলায় মেঘের দেওয়া সোনার চেন, তাতে একটা সুন্দর লকেট দেওয়া, ছোট ছোট দুই হাতে সোনার বালা, পায়েল রাজীবের দেওয়া মোটা নুপুর, কপালে একটা ছোট্ট লাল টিপ। ওর গোলগাল মুখটাকে আরো সুন্দর বানিয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক। এই পরে সে ছুটে বেড়াচ্ছে আর তোতা পাখির বুলি বলছে। তবে ওর সাথে কাউকে না কাউকে থাকছে। ছোট মানুষ তো, তার উপরে আবার চঞ্চল, আবার সোনার গয়না পরে আছে। যদি ছোটাছুটি করতে করতে কোথাও পড়ে যায়, তাই ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। মেঘ অনেকক্ষণ ধরে উসখুস করছে, বারবার বারান্দা থেকে উপরের দিকে উঠে যাওয়া সিঁড়ির দিকে তাকাচ্ছে। ওকে এরকম উসখুস করতে দেখে রাজীব এগিয়ে এসে বলল, ভাই এরকম করছিস কেন? জামাই পিঁপড়ে ঢুকেছে? ধুর, চুপ কর তো। একাই আমি চিন্তায় আছি বৃষ্টি আমার দেওয়া শাড়িটা পরবে কিনা, আর তুই এখানে ভাট বকছিস। আসলে মেঘ আর রাজীব সবার জন্য পুজোর উপহার নিয়ে এসেছে। সবাই উপহার নিলেও বৃষ্টি মেঘের দেওয়া শাড়িটা নেয়নি। পরে অন্নপূর্ণা দেবী জোর করে ওর হাত দিয়ে ধরিয়ে দেন। মায়ের কথা ফেলতে পারেনি, তাই নিয়েছে। তবে কেমন লেগেছে সেটা মুখে প্রকাশ করেনি। তাই মেঘের চিন্তা হচ্ছে, এই আর কি। রাজীব বলে ওঠে, আরে বাবা, এত চিন্তা করিস কেন? তোর দেওয়া শাড়িটা না পরলেও আমার দেওয়ার জামাটা তো পরবে।
মেঘ শুনেই রাজীবকে দুমদাম কয়েকটা দিয়ে দিল। কিছু বলবে তার আগেই টিনটিন এদের কাছে এসে কোমরে হাত দিয়ে বলল, আলে তোমরা মালামালি করতো কেন? টিনটিনের কথা শুনে দুজনে ওর দিকে তাকালো। মেঘ রাজীবকে ছেড়ে টিনটিনকে কোলে নিয়ে বলল, ও বাবা, এটা কে গো? আমি তো চিনতেই পারছি না। আমার বারবি ডলকে? একদম দুর্গা ঠাকুর লাগছে তো আমার রসগোল্লাকে। টিনটিন খিলখিল করে হেসে উঠল, বলল, আমাকে দুর্গা ঠাকুর লাগবে? মেঘ মাথা নেড়ে বলল, হ্যাঁ, দানো আমাকে বৃত্তি দিদি দিয়ে দিয়েছে। তাই? বাহ, খুব ভালো লাগছে। তা তোর বৃত্তি দিদি কোথায়? আর কি এখন সাজা হয়নি? তুই দানি? আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তুই এত ছোটাছুটি করছিস কেন শাড়ি পরে? এক্ষুনি তো পরে গেলে ব্যথা পাবি। তুমি জানো না আমার মেলা কাজ, তাই তো থুতাথুতি করছি। এই কাল থেকে শুনছি তোর মেলা কাজ, এখনো তো জানতে পারলাম না কি কাজ করছিস তুই। রাজীব ফিক করে হেসে ফেলল। টিনটিন হঠাৎ আলু বলে চিৎকার করে উঠল। রাজীব ওর চিৎকার শুনে সদর দরজার দিকে তাকিয়ে দেখে লাল শাড়ি পরে আরও এগিয়ে আসছে। হাতে লাল চুড়ি, কানে ঝুমকো, কানের গলায় সরু চেন, চোখ দুটো কাজল আর লাইনার দিয়ে সুন্দর করে আঁকা, আর মুখে মানানসই মেকআপ। রাজীব হাঁ করে তাকিয়ে আছে আরুর দিকে। ওর ধ্যান ভাঙল টিনটিনের কথাই। টিনটিন বলল, ও দাদা ভাই, কি দেখতো তুমি? ততক্ষণে আরু চলে এসেছে ওদের কাছে। রাজীব আরুর দিকে তাকিয়ে বলল, সৌন্দর্য দেখছিলাম রে বুনু। এদিকে মেঘ মুখটা ভার করে বলল, না রে, এখনো না। পুরো করতে পারল না কথাটা। তার আগেই ওর চোখ চলে গেল সিঁড়ির দিকে। হা করে তাকিয়ে আছি ওর বিশ্বাস হচ্ছে না বৃষ্টি ওর দেওয়া শাড়িটা পরেছে। হ্যাঁ, বৃষ্টি মেঘের দেওয়া শাড়িটা পরেছে। পারেনি ও ওর ভালোবাসার মানুষটার দেওয়া প্রথম উপহার অস্বীকার করতে। তাই আজ ভালোবাসার মানুষের দেওয়া উপহার নিজেকে সাজিয়েছে। আজ বৃষ্টি লালে লাল হয়ে গেছে। মেঘের দেওয়া শাড়িটা পুরোটাই লাল, তার সাথে লাল চুড়ি, লাল টিপ, লাল লিপস্টিক, সাথে মানানসই মেকআপ। লম্বা কোমর ছোঁয়া চুলগুলো ছেড়ে দিয়েছে, তাতে আবার কানের পাশ দিয়ে এক গোছা জুঁই ফুলের মালা আটকানো। মেঘ কতক্ষণ তাকিয়েছিল মনে নেই। ওর রাজীবের খোঁচানিতে ধ্যান ভাঙল। রাজীব একটা গাঁদা ফুল মেঘের মুখে ঢুকিয়ে মেঘকে বাস্তবে ফিরল। তাই দেখে রাজীব বলল, এই এত তাকাস না, আমার বোনটার তো নজর লেগে যাবে রে। চাপ নেই, আমি নজর দিলে ওর নজর লাগবে না। কেন রে, তোর নজরে কি এমন স্পেশাল পাওয়ার আছে? হ্যাঁ রে, ভালোবাসার পাওয়ার আছে। তাই নাকি? হ্যাঁ। ওদের ফিস ফিস করে কথা বলতে দেখে আরু বলল, এই তোমরা দুজন কি ফিস ফিস করছো? রাজীব কিছু বলার আগেই মেঘ বলে উঠল, আসলে আজ সকালে রাজ লুকিয়ে লুকিয়ে লুচি খেয়েছিল, তাই চেক করছিলাম এখনো গন্ধ বেরোচ্ছে কিনা। টিনটিন নাক ছিটকে বলল, বাদে কথা। সেই সময় ললিতা দেবী হাঁক দিলেন, অঞ্জলি শুরু হয়ে গেছে। বৃষ্টি টিনটিনকে মেঘের কোল থেকে নিয়ে এগিয়ে গেল। টিনটিনকে নেওয়ার সময় বৃষ্টির কানে আস্তে করে বলল, ধন্যবাদ এই শাড়িটা পরার জন্য। বৃষ্টি একবার মেঘের দিকে তাকিয়ে টিনটিনকে নিয়ে মণ্ডপে চলে গেল, সাথে আরুও গেল। তবে যাওয়ার সময় মুচকি হাসি দেখা গেল ওর ঠোঁটে, যেটা কেউ দেখতে পেল না। মেঘও গেল পিছন পিছন রাজীবের সাথে। নিজের ঘরে থম মেরে বসে আছে মেঘ। মনের অস্থিরতাটা কিছুতেই কাটতে চাইছে না।
এখনো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কথাটা মনে পড়লে গায়ে কাটা দিয়ে উঠছে। অষ্টমীর অঞ্জলি দিয়ে রাজীব আর মেঘ ঠিক করলো ঠাকুর দেখতে যাবে। যেই বাবা সেই কাজ। বড়দের বললে ওনারা মানা করে দিলেন, পুজোর কাজ ছেড়ে যেতে চান না ওনারা, তাই ছোটরাই যাক। ঠিক হলে ওরাই যাবে। আরু, বৃষ্টি, অনন্যা, রাজীব ও মেঘ যাবে, আর টিনটিন তো ফ্রি এদের সাথে, তাই পুচকিটাও যাবে। অঞ্জলি দিয়ে খাবার খেয়ে ওরা বেরিয়ে পড়ল ঠাকুর দেখতে। অলিগুলি ঠাকুর দেখে ওরা গেল শ্রীভূমি। সেখান থেকে বেরিয়ে গেল গঙ্গার পাড়ে। এত ঘোরাঘুরি করে সকলেই ক্লান্ত। বৃষ্টি একটা সিঁড়ির ওপর বসে এক দৃষ্টিতে গঙ্গা দেখছে। মেঘ এসে বসলো ওর পাশে। ছেলেটা সেই আশা থেকেই ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বৃষ্টির সুযোগ দেয়নি। তবে এখন বৃষ্টিকে একা বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে বসলো। বৃষ্টি একবার মেঘের দিকে তাকিয়ে আবার গঙ্গার দিকে তাকালো। দুজনেই চুপ, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা কাটিয়ে মেঘ প্রথম বলল, কেমন আছিস বৃষ্টি? বৃষ্টি কিছুক্ষণ চুপ থাকার পর বলল, যেমন তুমি রেখে গেছো। এখনো রেগে আছিস আমার উপর? রাগ? না গো, আমি রেগে নেই। আর রেগে থাকবই বা কেন? আর তাছাড়া আমি কে হই তোমার যে রাগ করবো তোমার উপর? বৃষ্টির কথায় তীব্র অভিমান প্রকাশ পাচ্ছে। মেয়েটা খুব অভিমান করে আছে। মেঘ বৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, তুই জানিস না কে হোস তুই আমার? বৃষ্টির চোখ ফিরিয়ে নিল। জানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না ও ওই চোখের দিকে, যদি মেঘ ওর মনের খবর পেয়ে যায়। না, জানি না। মেঘ কিছু বলার আগেই টিনটিন এসে বসলো ওদের মাঝে। ও এতক্ষণ রাজীবদের কাছে ছিল। ওদের মাঝে বসে বলল, তোমরা কি কথা বলতো? মেঘ টিনটিনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কিছু বলিনি, তুই বল, খিদে পেয়েছে তোর? টিনটিন দুদিকে মাথা নেড়ে না বোঝালো। তারপর গঙ্গার দিকে আঙুল তুলে বলল, দানো, আমি দানি, এটা কি নদী? তাই তো, বলতো এই নদীটার কি নাম? এটা গঙ্গা নদী, আমাকে দাদু বলেতে। মেঘ হেসে উঠল ওর বলার ধরন দেখে। এদিকে এতক্ষণ বৃষ্টি কোনো কথা বলেনি, শুধু মেঘের কথা ভাবছিল। তবে টিনটিনের কথাগুলো ও ফিক করে হেসে ফেলল। মেঘ টিনটিনকে কোলে নিয়ে বলল, ওটা গঙ্গা নয়? হ্যাঁ তো, গঙ্গা। আচ্ছা ঠিক আছে, তোকে অত জোর দিয়ে বলতে হবে না, স্পষ্ট কথা বেরোবে, তবে গঙ্গাটাকে গঙ্গা বলিস। এখন চল, কিছু খাবি? হ্যাঁ চলো, পিৎজা খাবো। একদম না। হঠাৎ বৃষ্টির চোখ রাঙিয়ে পড়ল। সুযোগ পেলেই পিৎজা খাওয়ার ধান্দা না? টিনটিন ঠোঁট ফুলিয়ে মেঘের দিকে তাকালো। মেঘ মুচকি হেসে ওর গাল টিপে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চল, আজ থেকে পিৎজা খাওয়াবো। না মেঘদা, একদম না। আরে কিছু হবে না, পুজোর সময় আর ওকে বারণ করিস না। বৃষ্টি আর কিছু বলল না। ও জানে টিনটিনকে মেঘ কতটা ভালোবাসে, তাই টিনটিনের ক্ষতি হোক এমন কিছু মেঘ করবে না। গঙ্গার পাড় থেকে উঠে সবাই গেল ডমিনোসে। সেখানে পিৎজা খেয়ে ধরল বাড়ির পথ। বাড়ি যাওয়ার সময় রাস্তার লাইট বেলুন দেখে টিনটিন বায়না ধরেছে ও ওটা নেবে, তাই রাজীব ওকে নিয়ে গেল বেলুনের কাছে। আর এদিকে মেঘের একটা ইম্পর্টেন্ট ফোন আসায় সে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। বৃষ্টি, আরু আর অনন্যা সেলফি তুলছিল। বৃষ্টি রাস্তার ওপারে দাঁড়িয়েছিল। হঠাৎ মেঘ বৃষ্টি বলে চিৎকার করে ওঠে। একটা গাড়ি নিজের ব্যালেন্স হারিয়ে এলোমেলোভাবে এগিয়ে আসছে। বৃষ্টি যেহেতু রাস্তার ওপারে দাঁড়িয়েছিল, তাই ও ধাক্কা খেত। মেঘ বৃষ্টির কাছে এসে ওকে টেনে সরিয়ে নিয়ে এলো, আর বৃষ্টি তাল সামলাতে না পেরে মেঘের বুকের সাথে ধাক্কা খেল। মেঘ জড়িয়ে ধরল বৃষ্টিকে। ভীষণ ভয় পেয়ে গেছে ও।
একটু আগে কি হতে পারত ভেবেই ওর ভয় লাগছে। মেঘ আরও শক্ত করে বৃষ্টিকে নিজের সাথে জড়িয়ে ধরল। বৃষ্টি শুনতে পাচ্ছে মেঘের দ্রুত গতিতে চলা হার্টবিট। দরজার ঠক শব্দে ধ্যান ভাঙল মেঘের। দেখল দরজার সামনে রাজীব দাঁড়িয়ে আছে। মেঘের মুখে এখনো চিন্তা। রাজীব ওর কাছে গিয়ে বলল, মেঘ, এখনো চিন্তা করছিস? বৃষ্টির তো কিছু হয়নি, ও ঠিক আছে, তুই ওকে বাঁচিয়ে নিয়েছিস তো? সে তো জানি, কিন্তু ভাব যদি আর একটু দেরি হয়ে যেত তাহলে কি হতো বলতো? কিচ্ছু হবে না, তুই তো আছিস। মেঘ কিছু বলল না, চুপ করে শুধু শুনে গেল। বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আজকের ঘটে যাওয়া ঘটনাটা ভাবছে বৃষ্টি। বুঝতে পারছে মেঘের মনে সৃষ্টি হওয়া অস্থিরতা। মেঘ যখন ওকে ভয় পেয়ে জড়িয়ে ধরেছিল, ও শুনতে পাচ্ছিল মেঘের হৃদস্পন্দন। খুব ভয় পেয়ে গিয়েছিল ছেলেটা, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। খুব ভালোবাসে মেঘ ওকে। কথাটা মনে আসতেই ঠোঁটে হাসি খেলে গেল ওর। মুচকি হেসে বলল, না, আর রেগে থাকবো না তোমার উপর, একটা সুযোগ তো দেওয়াই যায় তোমাকে। মুচকি হেসে পাশে থাকা কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজ নবমী, আর ও তাড়াতাড়ি এসে গেছে ঘোষাল বাড়িতে। এসেই হবু শাশুড়ি মা ও কাকি শাশুড়িকে সাহায্য করছে পুজোর কাজে। বৃষ্টি অনেকক্ষণ ধরে মেঘের জন্য অপেক্ষা করছে। সে শুভঙ্কর বাবুর সাথে বাজারে গেছে ভোরবেলায়, এখনো বাড়ি ফেরেনি। বৃষ্টি ওর সাথে কথা বলতে চায়, তাই তো অপেক্ষা করছে। তবে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। মেঘ বাড়িতে ঢুকছে, দু হাতে বাজারের ব্যাগ। ছেলেটাকে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। পরনে সাদা শার্টটা গায়ে বসে গেছে। বৃষ্টি এগিয়ে গেল মেঘের দিকে, তবে থমকে গেল, কারণ একটা মেয়ে মেঘের নাম ধরে ডেকে উঠল। ছুটে এসে জড়িয়ে ধরল মেঘকে সেই মেয়েটা। বৃষ্টি অবাক চোখে তাকিয়ে রইল সেই দিকে। মেয়েটা মেঘকে জড়িয়ে ধরে রেখেছে, তবে আরও অবাক হলো যখন দেখলো মেঘও মেয়েটাকে জড়িয়ে ধরল। বৃষ্টির আহত দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। মেঘ মেয়েটিকে সোজা করে দাঁড় করিয়ে হাসি মুখে বলল, আরে কৃতি, তুই এখানে? হ্যাঁ, আমি কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছি। কেন, তুই খুশি হসনি? আরে কি বলছিস, অবশ্যই খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারছি না তুই এসেছিস। কেন ভাবতে পারছিস না? কেন না মানে, যে মেয়ে সবসময় মডার্ন লাইফস্টাইল লিড করে, সে কিনা ট্র্যাডিশন ফেস্টিভ্যালে পার্টিসিপেট করছে। অবাক করার বিষয়? দূর, তেমন কিছু না। আসলে আমার খুব কলকাতার দুর্গাপুজো দেখার ইচ্ছে ছিল, তাই চলে এলাম। আর তাছাড়া তুই আগ করে বললি, তোর কথা ফেলতে পারি? শেষের কথাটা একটু অদ্ভুতভাবে বলল, তবে মেঘের কাছে সেটা স্বাভাবিক লাগলো। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, চল বাড়িতে, সবার সাথে আলাপ করিয়ে দিই। কৃতি আর মেঘ বাড়ির ভেতরে ঢুকছে, আর এদিকে বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের যাওয়াটা দেখল। কৃতিকা সেন মেঘ আর রাজীবের কমন বন্ধু। তবে কৃতি মেঘকে ভালোবাসে, সেটা এখনও মেঘকে বলে উঠতে পারেনি, কারণ ও জানে মেঘ অন্য একটা মেয়েকে ভালোবাসে। মেঘ অনেকবার ওর কাছে সেই মেয়েটির নাম নিয়েছে। মেঘ ওকে বলেছিল দুর্গাপুজোয় কলকাতায় আসতে, তাই সে এসেছে। তবে ওর আসার পিছনে আরও একটা উদ্দেশ্য আছে, সেটা আগে জানতে পারে। বৃষ্টিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাজীব ওর কাছে এসে বলল, কিরে বনু, এখানে তুই দাঁড়িয়ে আছিস? আর ওর দিকে কাম্মার তোকে ডাকছে, নবমীর পুজো শুরু হবে তো, যা ডাকছে তোকে। দাদার কোথায় বৃষ্টির ধ্যান ভাঙল। রাজীবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, দা ভাই, ওই মেয়েটা কে? কোন মেয়েটা? ওই তো যে মেয়েটা মেঘদাকে জড়িয়ে ধরেছিল। আরে ও তো কৃতি, আমাদের বন্ধু। ওকে মেঘ আর আমি পুজোতে আসার জন্য ইনভাইট করেছিলাম। খুব ভালো রে মেয়েটা। আচ্ছা শোন, তুই যা মণ্ডপে, ডাকছে তোকে।
বলেই চলে গেল রাজীব। আর বৃষ্টি নিজের মনে ভাবতে লাগলো, বন্ধু, শুধুই বন্ধু? মেঘ কৃতিকে সবার সাথে আলাপ করিয়ে ওকে নিয়ে গেস্ট রুমে গেল। কৃতিকে ফ্রেশ হয়ে নিতে বলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। কৃতির কথায় দাঁড়িয়ে গেল। মেঘ সবার সাথে আলাপ করালি, কিন্তু তোর সাথে তো আলাপ করালি না। মেঘ বুঝতে না পেরে বলল, কার সাথে? যাকে তুই ভালোবাসিস তার সাথে। ওহো, বৃষ্টির সাথে? আরও তো এখন পুজোর কাজে ব্যস্ত আছে, সর্বক্ষণ ছুটে বেড়াচ্ছেন এদিক সেদিক। একটু ফ্রি হোক, তখন ওর সাথে তোকে আলাপ করিয়ে দেব। কৃতি হালকা হেসে ঠিক আছে বলল। মেঘ মুচকি হেসে বেরিয়ে গেল ঘর থেকে। ওর চলে যেতেই কৃতির মুখের হাবভাবের বদল ঘটল। হাসিটার রাগে পরিণত হলো। দাঁতে দাঁত চেপে বলল, বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, ওই একটা নাম সারাদিন জপতে থাকে। ওই একটা মেয়ে আমার আর তোর মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। ওই একটা মেয়ের জন্য তুই আমাকে দেখেও না দেখার ভান করিস। আমার ভালোবাসাটা দেখতে পাস না তুই, শুধু ওই বৃষ্টির জন্য। তুই শুধু আমার মেয়ে, শুধুমাত্র আমার, আর কারণ না। ওই মেয়েকে আমি ছাড়ব না, শেষ করে দেবো ওকে। বৃষ্টি একটা টুলের উপর দাঁড়িয়ে ফুল লাগাচ্ছিল। এতক্ষণ মা কাকিমাকে সাহায্য করছিল। একজন পরিচালিকা এসে বলে, দালানের উপরে লাগানো ফুলগুলো খুলে পড়ে গেছে, সেটা লাগানোর জন্য কাউকে খুঁজছে সে। তবে সবাই কাজে ব্যস্ত, তাই কাউকে আর ফুল লাগানোর জন্য পাচ্ছে না। বৃষ্টি এদিক ওদিক তাকিয়ে দেখে মেঘ, রাজীব বা অন্য কেউ নেই, তাই অজ্ঞতা ওকেই এই কাজ করতে হবে। যেই ভাবা সেই কাজ। বৃষ্টি একটা টুল নিয়ে ফুলগুলো লাগাতে গেল। হঠাৎ টুলটা দুলে উঠল, আর ফুলটা যেহেতু অনেকটা ওপরে লাগানো ছিল, তাই ওকে পা উঁচু করে দাঁড়িয়ে লাগাতে হচ্ছে। টুলটা দুলে উঠতেই ও টাল সামলাতে না পেরে পড়ে গেল। ভয়ে চোখ বন্ধ করে নিল, তবে কোনো রকম ব্যথা না পাওয়ায় তাকিয়ে দেখে মেঘ ওকে ধরে নিয়েছে। মেঘ এদিকেই আসছিল বৃষ্টির সাথে কথা বলার জন্য। সকাল থেকে একবারও মেঘের দেখা পায়নি, কথা বলার সুযোগ পায়নি। তবে এসে দেখে বৃষ্টি টুলের উপর দাঁড়িয়ে ফুল লাগাচ্ছে আর টুলটা দুলছে, আর বৃষ্টির টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। সেটা দেখে ও তাড়াতাড়ি বৃষ্টির কাছে এসে ওকে ধরে নেয়। বৃষ্টি তাকিয়ে দেখে মেঘ ওকে ধরে আছে। মেঘ ওর দিকে তাকিয়ে আছে উদ্বিগ্ন হয়ে। বৃষ্টি ওর থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, কিন্তু দূরে একজন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ আর বৃষ্টির দিকে, যেটা কেউ দেখতে পেল না। আজ দশমী। মা চলে যাবে কৈলাসে, ফিরবে নিজের ঘরে স্বামীর কাছে। সকাল থেকে টিনটিনের মনটা খুব খারাপ, কারণ আজ পুজোর শেষ দিন। ওর পড়াশোনা মানে এখন অক্ষর চেনা, ABCD, আর সেই চিন্তাই এখন করছে ও। পুজো শেষ হলেই আবার ওকে পড়াশোনা শুরু করতে হবে। মেঘ খুব চিন্তায় আছে। কাল থেকে বৃষ্টির হাবভাব ওর ভালো লাগছে না। কথায় কথায় শুধু রেগে যাচ্ছে, বিশেষ করে মেঘের ওপর। কিছুতেই বুঝতে পারছে না হঠাৎ করে কি হলো মেয়েটার। আগেও মেঘকে ইগনোর করেছে, কিন্তু বিরক্ত হয়ে না। কিন্তু এখন তো ওকে দেখলেই বিরক্ত হয়ে যাচ্ছে। মেঘ একবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বৃষ্টি খুব কড়াভাবে ওকে জানিয়ে দিয়েছে ও মেঘের সাথে কথা বলতে চায় না। নিজের ঘরের জানালার পাশে বসে আছে বৃষ্টি। খুব মন খারাপ ওর। ভেঙে গেছে ওর মনটা আজ। বসে বসে ভেবে চলেছে কাল রাতে প্রীতির কথা বলাগুলো। রাত তখন 12টা। সবাই কাজ গুছিয়ে একে একে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টি একবার দুর্গা দালানে এসে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। নিজের কাজ সম্পূর্ণ করে ঘুমানোর জন্য যাচ্ছিল নিজের ঘরে। হঠাৎ কারুর ডাকে পিছন ফিরে দেখে কৃতি দাঁড়িয়ে। ওকে দেখেই বৃষ্টির সকালের কথা মনে পড়ে গেল। কীভাবে মেয়েটা মেঘকে জড়িয়ে ধরেছিল, এমনকি মেঘও
তবে মেয়েটার জড়িয়ে ধরাতে কোনোভাবেই মনে হয়নি ও মেঘকে শুধু বন্ধু ভাবে। ওর ভাবনার মধ্যে কৃতি এলো ওর কাছে, নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আশা থেকে সবার সাথে আলাপ হয়েছে, শুধু তোমার সাথেই হয়নি। আমি কৃতিকা সেন, রাজীব আর মেঘের বন্ধু। বৃষ্টি একবার কৃতির হাতের দিকে তাকাচ্ছে আর একবার ওর মুখের দিকে। দনামনা করে হাত মেলালো ওর সাথে, তবে বুঝলো না কৃতি হাত মেলালো নাকি হাতে আঘাত করলো। কৃতি ওর হাতটা জোরে চেপে ধরে রাখায় অবস্থায় বলল, জানো তো, খুব ইচ্ছে ছিল তোমার সাথে আলাপ করার, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আমি মেঘকেও বলেছিলাম তোমার সাথে আলাপ করানোর কথা, কিন্তু ও বলল তুমি ব্যস্ত আছো, তাই পরে ফ্রি হলে তোমার সাথে আলাপ করিয়ে দেবে ও। বৃষ্টি ওর হাতটা কৃতির থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার আমার সাথে আলাপ করার ইচ্ছে ছিল কেন? খুবই অবাক হলো বৃষ্টি। আসলে রাজীব খুব তোমার নাম করতো আমার কাছে, বলতো আমার বোন, এই আমার বোন সেই, তাই এক প্রকার আগ্রহ জন্মে গিয়েছিল আমার। দাদা বলতো আপনাকে আমার কথা? শুধু ওর থেকেই আমার কথা শুনেছেন? হ্যাঁ, ওই তো বলতো। কেন বলো তো? না কিছু না, এমনি বললাম। ও, আমি ভাবলাম বোধহয় অন্য কারোর কথা বলার ছিল তোমার ব্যাপারে। না, সেরকম কোনো ব্যাপার না। বলছি, আর কি কিছু বলার আছে আপনার? আসলে এবার ঘুমাতে যাব আমি, কাল তো দশমী, ভাসান হবে, তাই বললাম আর আপনারও এবার বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, তবে তোমার থেকে একটা কথা জানার আছে মেঘের ব্যাপারে। মেঘটার ব্যাপারে? বলুন। বলছি, তুমি কি জানো মেঘ কাকে ভালোবাসে? কৃতির এই প্রশ্নে খুবই অবাক হয় বৃষ্টি। মেঘ কাকে ভালোবাসে সেটা ও কেন জানতে চাইছে? তবে আরও অবাক হলো যখন ভাবলো মেঘ ওর বন্ধুকে ওর নাম বলেনি, ও বৃষ্টিকে ভালোবাসে। এই ভাবনায় যেন মেঘের প্রতি অভিমানটা আরও তীব্র হলো। ও বলল, না জানি না। আর হঠাৎ করে আপনি বা মেঘ কাকে ভালোবাসে সেটা কেন জানতে চাইছেন? আসলে আমি মেঘকে ভালোবাসি। বৃষ্টি অবাক চোখে তাকালো। তার মানে ওর সন্দেহ মিথ্যে নয়, ওর মনে মেঘের জায়গাটা শুধু বন্ধুত্বের নয়। আপনি মেঘটাকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি, খুব ভালোবাসি। সেই প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু জানো, মেঘ আমার ভালোবাসাটা দেখতে পায় না। খুব কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়। বৃষ্টি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে কৃতির দিকে। কৃতি আবারও বলল, জানো, আমার খুব কষ্ট হয় যখন ওর মুখে সেই মেয়েটার কথা শুনি। তুমি বলো তো, আমি কি খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? তুমি একবার ওই মেয়েটার নাম আমাকে বলে দাও বোন। কিন্তু আপনি ওই মেয়েটার নাম জেনে কি করবেন? মেঘদা তো ওই মেয়েটাকে ভালোবাসে, আপনাকে না। বৃষ্টির কথা শুনে কৃতি রেগে গেলেও রাগটা সামনে বলল, আমি ওর কাছে ভিক্ষা চাইব? বিশ্বাস করো বোন, আমি মেঘকে খুব খুব ভালোবাসি। ওকে ছাড়া বাঁচবো না, মরে যাব। তুমি চিন্তা করো না, ওই মেয়েটা সরে যাবে মেঘের জীবন থেকে, একেবারে সরে যাবে। মেয়েটা নিজে সরিয়ে দেবে ওকে নিজের জীবন থেকে, বলে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে। কান্নায় ভেঙে পড়ল। আর এদিকে ওর যাওয়ার দিকে তাকিয়ে কৃতি নিজের চোখের জলটা মুছে নিয়ে শয়তানে হাসি দিয়ে বলল, আহারে বেচারা মেয়েটা খুব কষ্ট পেল আজ, ভেঙে গেল মনটা। ইস, কি কষ্ট। কিন্তু তুমি কষ্ট না পেলে তো আমি কষ্ট পাবো। তোমার মন না ভাঙলে আমার মন মেঘের মনের সাথে জুড়বে কি করে? কাউকে তো কাঁদতে হবেই। কাঁদলে না হয় তুমিই কাঁদো, হাসিটা নয় আমিই হাসি। বলে বাঁকা হাসি দিয়ে চলে গেল নিজের ঘরে। আর বৃষ্টি সারা রাত জেগেই কাটল, ঘুম এলো না ওর চোখে। সকাল থেকেই তোড়জোড় চলছে ভাসানের। যদিও ভাসান হবে বিকেলে, তবে তার জোগাড় এখন থেকেই চলছে। আরু আর অনন্যা শাড়ি সিলেক্ট করছে। আজ ওরা লাল পাড় সাদা শাড়ি পরবে, সাথে মানানসই গয়না।
তবে এদের মধ্যে বৃষ্টি নেই। সকাল থেকে ওকে কেউ দেখতে পায়নি, বেরোয়নি রুম থেকে। আর এদিকে কৃতি মহানন্দে সকলের মাঝে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টিকে দেখতে না পেয়ে মেঘ মা কাকিমা সকলকে জিজ্ঞেস করেছে, তবে কেউ বলতে পারেনি ওর কোথায়। মেঘ নিজেও যেতে পারছে না, কাল ওকে যেভাবে বৃষ্টি কথা শুনিয়েছে তাই আর ওর যাওয়ার সাহস পাচ্ছে না। আমার অভিমানও হয়েছে কিছুটা বৃষ্টির ওপর। সকাল পেরিয়ে বিকেল হলো, এখনও বৃষ্টির দেখা পায়নি ছেলেটা। বিকেল 3টে বাজে, প্রতিমা বরণ শুরু হয়ে গেছে। সকল সধবা মহিলারা মা দুর্গাকে বরণ করছেন। মা প্রস্তুত হচ্ছে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যাওয়ার জন্য। বৃষ্টি কিছুতেই আজ সাজতে চাইছে না, তবে আরও আর অনন্যা ওকে বকে ধমকে সাজিয়ে দিয়েছে। লাল পাড়, সাদা শাড়ি, সাথে কোমর বন্ধন, গলায় একটা চোখা আর বড় হার, কানে ঝুমকো, লম্বা চুলটা আলগা খোপা করে তাতে বেলফুলের মালা দেওয়া। বরণ চলছে, তবে মেঘ শুধু দোতলা সিঁড়ির দিকে তাকিয়ে আছে, বৃষ্টির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে এলো আরু আর অনন্যার সাথে। মেয়েটাকে আজ অন্যরকম লাগছে। একভাবে তাকিয়ে আছে মেঘ ওর দিকে, যেন চাতক পাখি জল পেয়েছে। মেঘকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ও দৃষ্টি অনুসরণ করলো কৃতি। দেখলো মেঘ বৃষ্টির দিকে তাকিয়ে আছে। সবাই সিঁদুর খেলা শুরু করেছে। রাজীব একমুঠ সিঁদুর নিয়ে আরও 2 গাল ভরিয়ে দিল। সকলে সিঁদুর খেলে গেল গঙ্গার পাড়ে। গঙ্গাতে তো দুর্গা ঠাকুরকে ভাসান দেবে। সকলে নাচতে নাচতে এগিয়েছিল গঙ্গার নদীর দিকে। টিনটিনকে শুভঙ্কর বাবু কোলে নিয়েছেন। সে বড় পাপার কোলেতেই বিন্দাস নাচ করছে। আরও রাজীব, অনন্যা, কৃতি আরও অনেকেই নাচছে। মেঘও 2-3 বার হাত তুলেছিল, তবে সবার মাঝে বৃষ্টি একদমই চুপ, টু শব্দটাও করেনি সে। এমনকি সিঁদুরও খেলেনি, তাই তার গালটা সিঁদুর রাঙা হয়নি। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে সকলে। দড়ি দিয়ে বেঁধে মা দুর্গাকে আস্তে আস্তে নদীতে নামানো হচ্ছে। সবার মুখে একটাই কথা, আসছে বছর আবার হবে। বৃষ্টি একভাবে তাকিয়ে দেখছে মা দুর্গার চলে যাওয়াটা। হঠাৎ গালে কারোর হাতের স্পর্শে ধ্যান ভাঙল ওর। পাশে তাকিয়ে দেখে মেঘ, ওর হাতে সিঁদুর। নিজের গালে হাত দিয়ে দেখে গালে ওর সিঁদুর লেগে। না, মেঘ নিজেকে আটকে রাখতে পারেনি, বৃষ্টির থেকে দূরে থাকতে পারেনি। তাই বৃষ্টির বারণ সত্ত্বেও ও বারবার আসে মেয়েটার কাছে। খুব ভালোবাসে যে মেয়েটাকে, নিঃস্বার্থ ভালোবাসা। বৃষ্টি অবাক হয়ে তাকিয়েছে মেঘের দিকে। মেঘও মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। তবে হঠাৎ এমন কিছু একটা ঘটল যার জন্য বৃষ্টি হতভম্ব হয়ে গেল। মেঘ হঠাৎ করে ওর হাতে থাকা বাকি সিঁদুরটা পরিয়ে দিল বৃষ্টিকে, রাঙিয়ে দিল বৃষ্টির শূন্য স্মৃতিটা। না, আজ আর নিজের মনের ইচ্ছেটা দমিয়ে রাখতে পারল না ছেলেটা। বৃষ্টির চোখ বড় বড় করে তাকিয়েছে মেঘের দিকে। আহা, কি সুন্দর লাগছে মেয়েটাকে সিঁদুর পরে। পূর্ব আকাশে যখন সূর্য অস্ত যাচ্ছে, তার লাল আভা ছড়িয়ে পড়েছে সর্বত্র। চারিদিক লাল হয়ে উঠেছে। মা দুর্গাও ফিরে যাচ্ছেন নিজের ঘরে। জলের তলায় আস্তে আস্তে চলিয়ে যাচ্ছে মা। তার মুখে হাসিটা উজ্জ্বল জলজল করছে, ঠিক বৃষ্টির স্মৃতিতে সদ্য পড়া সিঁদুরটার মতো। ঘোষালবাড়ির সকলকে ড্রয়িং রুমে বসে আছে গম্ভীর মুখে। মেঘের করা এই কাজটাকেও পুরোপুরিভাবে সমর্থন করতে পারছেন না। এই কাজটাকেও পুরোপুরিভাবে ভেবে নিয়েছেন এটা সম্পূর্ণই ভুল। মেঘ এক্ষণে চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নত করে। তখন কাজটা আবেগের বশে করলেও এখন মনে হচ্ছে ভুল করেছে ও। সেই ঘটনার পর থেকে মেয়েটা আর ওর সাথে কথা বলেনি। এমনিতেও রেগে আছে মেঘের উপর কোনো এক অজানা কারণে, তার উপর আবার এই ঘটনা। সকলে মেঘের এই কাজে ভীষণ অবাক। যতই সকলে জানুক ও বৃষ্টিকে ভালোবাসে, আগামী দিনে বিয়ের বাঁধনে আবদ্ধ হবে, কিন্তু তবুও মেঘের এই কাজে কেউ পুরোপুরিভাবে সন্তুষ্ট নয়।
মেঘ একবার মাথা তুলে সবাইকে দেখে আবারও মাথা নিচু করে নিল। আজ ওর নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে, এটা না করলেই হতো, কিন্তু ও করে ফেলেছে। পারিনি নিজের আবেগটাকে বেঁধে রাখতে। তবে মেয়েটা বোধহয় এতে আরও রেগে গেছে। নিজের ঘরে বসে কৃতির রাগে ফুঁসছে। ও কোনো মতেই সহ্য করতে পারছে না বৃষ্টির স্মৃতিতে মেঘের দেওয়া সিঁদুরটা। বৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, দেখছে নিজেকে। সিঁদুরটা জল জল করছে ওর স্মৃতিতে। নিজেকে আজ পরিপূর্ণ লাগছে ওর। এক মুহূর্তে ওর রূপটা বদলে গেল। সত্যি, সিঁদুর নারীর সৌন্দর্য বাড়ায়। সে সময় ও এতটাই অবাক হয়েছিল যে কোনো রকম রিয়াকশন দিতেই ভুলে গিয়েছিল। শুধু ফ্যাল করে তাকিয়েছিল মেঘের দিকে। ঘোর কেটেছিল টিনটিনের কথাতে। ও চেয়ে চেয়ে বলেছিল, বয় আপা দেখো বৃত্তি দিদিকে কি সুন্দর লাগতে। ওর কথায় শুভঙ্করবাবু বৃষ্টির দিকে তাকাতে অবাক হয়ে গিয়েছিলেন। সাথে সাথেই সবাইকে আওয়াজ দেন। সবাই তাকিয়ে দেখে বৃষ্টির স্মৃতি, মেঘের হাতে সিঁদুর। আর কারোর বুঝতে বাকি রইল না ঘটনাটা কি ঘটেছে। কাঁধে কারোর হাতের স্পর্শে আয়না থেকে চোখ সরিয়ে পাশে তাকিয়ে দেখে আরও দাঁড়িয়ে সাথে অনন্য। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কিছু বলতে চায়, তবে বলতে পারছে না। কিছু বলবি আরু? হ্যাঁ বলছি, তুই কি এখনো রেগে আছিস মেঘদার ওপর? থাকাটাই স্বাভাবিক নয় কি? দেখ, মানলাম মেঘদা এটা ঠিক করেনি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরানো যাবে না। তুই প্লিজ আর রেগে থাকিস না। বৃষ্টি কিছু বলবে তার আগেই ওদের বাড়ির একজন পরিচালিকা এসে বলল ওদের নিচে ডাকছে। আরু আর অনন্যা পরিচালিকা কথা শুনে বৃষ্টিকে নিয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে সবাই কিছু একটা আলোচনা করছে। ওদের বুঝতে অসুবিধা হলো না এখানে মেঘ বৃষ্টিকে নিয়েই আলোচনা হচ্ছে। বৃষ্টি একবার মেঘের দিকে তাকিয়ে দেখলো সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাকানোর সাহস পাচ্ছে না ও। হয়তো নিজেকে অপরাধী ভাবছে। মেঘকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বৃষ্টির খুব খারাপ লাগলো। মোহনবাবুর ডাকে মেঘের থেকে চোখ সরিয়ে দাদুর দিকে তাকালো বৃষ্টি। উনি বললেন, দেখো দিদিভাই, যা হওয়ার হয়ে গেছে, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না, আর না তোমার সিঁদুর মুছে দিতে পারি। তাই আমি ভেবে দেখলাম তোমাদের বিয়েটা দেওয়া উচিত অনুষ্ঠান করে। আমি এই বিয়ে করব না। বৃষ্টির কথায় সবাই ভীষণ অবাক হলো। তবে অন্নপূর্ণা দেবী হালকা হেসে সোফা থেকে উঠে এসে মেয়ের কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বললেন, এখনও রাগ অভিমান কমেনি দেখছি আমার মেয়ের। বৃষ্টি মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, অভিমান নয়। কার উপর অভিমান করব বলো? যে আমাকে ভুলে গেছে তার উপর? বৃষ্টির এমন কথায় অবাক হয়ে মাথা তুলে তাকালো মেঘ। রাজীব একবার বন্ধুর দিকে তাকিয়ে এগিয়ে এসে বোনকে বলল, ভুলে গেছে মানে? মেঘ ভুলে গেছে তোকে? হ্যাঁ তাই, তোর বন্ধু ভুলে গেছে আমাকে, আমিও স্মৃতিতে নেই। বৃষ্টির কথায় রাজীব হঠাৎ হেসে ফেলল। বৃষ্টি অবাক হলো দাদাকে হাসতে দেখে। হাসি থামিয়ে বলল, তুই সত্যি পাগল জানিস? মেঘ তার বৃষ্টিকে ভুলে যাবে এটাও কি সম্ভব? ভালোবাসাকে কি ভোলা যায় এটা পাগলি? হ্যাঁ সম্ভব, সব সম্ভব। ও ভুলে গেছে আমাকে, ওর মনে আমি নেই। আর ভালোবাসা? না, ও আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। রাজীবের এবার রাগ হলো। মেয়েটা কিছু না জেনে ভুল বলছে। ও বলল, চুপ কর, অনেক বলেছিস, এবার থাম। কি বললি তুই? মেঘ তোকে ভালোবাসেনি? তুই জানিস ও প্রতি রাতে কাঁদতো আমাকে জড়িয়ে ধরে? আমি ওকে তোর জন্য কাঁদতে দেখেছি। জানিস ও কেন তোকে ছেড়ে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল? যাতে তুই ভালো করে পড়াশোনায় মন দিতে পারিস। তুই তো সবসময় ওর পিছনে পড়ে থাকতিস, পড়াশোনায় মন ছিল না তোর, সব সময় ওর খেয়ালে মত্ত ছিলিস। তাই ও চলে গিয়েছিল। ও চায়নি তুই তোর ভবিষ্যৎটাকে নিয়ে এইভাবে ছেলেখেলা করিস। ও তোর ভালোর জন্য তোকে ছেড়ে গিয়েছিল।
কিন্তু ও ওখানে গিয়েও ভালো ছিল না। আমি দেখেছি ওকে ছটফট করতে তোর জন্য, কাঁদতে দেখেছি ওকে। রাতের পর রাত জেগে কাটিয়েছে ও তোর কথা মনে করে। আর এখন ফিরে এসেছে তোর অভিমান ভাঙিয়ে তোকে নিজের করে নিতে। জানাতে এসেছে ও তোকে ভালোবাসে। ও তোকে নিজের থেকে দূরে এতটাই কষ্ট করে রেখেছে যে নিজের বুকে তোর নাম পর্যন্ত লিখেছে। মেঘের কাছে গিয়ে ওকে টেনে সামনে দাঁড়িয়ে করিয়ে ওর বুকের উপর থেকে জামাটা সরাতেই দেখা গেল সুন্দর করে বুকের বাম পাশে বৃষ্টি লেখা, বেশ বড় করে বানানো ট্যাটুটা। রাজীব আবার বলল, জানিস বনু, এই ট্যাটুটা করাতে ওর কত কষ্ট হয়েছে। কষ্টে ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল, কিন্তু তাও ও থামতে বলেনি। আমার বন্ধুটা খুব ভালোবাসে তোকে, ওর ভালোবাসার মান না দিতে পারিস, কিন্তু দয়া করে অপমান করিস না। বৃষ্টি আলতো হাতে ছুঁয়ে দিল ট্যাটুটা। মেঘ চোখ বন্ধ করে নিল। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর চোখ থেকে। বৃষ্টি ছলছল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে আর ভাবছে, এই ছেলেটা ওকে এত ভালোবাসে আর ও কিনা এতদিন ছেলেটাকে ভুল বুঝেছে, দূরে সরিয়ে রেখেছে। ললিতা দেবী নিজের চোখের জলটা মুছে নিয়ে ওদের দিকে এগিয়ে গিয়ে বললেন, বৃষ্টি, ছেলেটাকে আর কষ্ট দিস না মা, আর রেগে থাকিস না ওর উপর। খুব কষ্ট পেয়েছে রে ছেলেটা, এখনও পাচ্ছে। আর দূরে সরিয়ে রাখিস না ওকে, আপন করে নে। বৃষ্টি কান্না ভেজা গলায় বলল, তোমরা সবাই বলছো, কিন্তু যার বলার কথা সে তো মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। মেঘ ওর কথায় মাথা তুলে তাকিয়ে বলল, বৃষ্টি, আমি বিয়ে করবি বৃষ্টি? বৃষ্টির ঠোঁট ফুলিয়ে বলল, করতে পারি, তবে একটা শর্তে, যদি না আমাকে কখনো ছেড়ে যাও। মেঘ বৃষ্টির হাতটা ধরে বলল, যাব না, কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। সবার মুখে হাসি ফুটে উঠল। মেঘ বৃষ্টিকে একে অপরের দিকে তাকিয়েছে। পাশ থেকে অনন্যা ফোড়ন কেটে বলল, আরে মেঘদা, এত দেখো না আমার দিদিটাকে, নজর লেগে যাবে তো। বৃষ্টির চোখ রাঙিয়ে তাকালেও হেসে ফেলল, লজ্জায় মুখ নামিয়ে নিল। মেঘ তাকিয়ে এলো বৃষ্টির লজ্জারাঙা মুখটার দিকে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টির টিনটিনের পিছনে দৌড়াচ্ছে, হাতে দুধের গ্লাস। দুধটা প্রায় ঠান্ডা হতে বসেছে, কিন্তু এক ফোঁটাও টিনটিনকে খাওয়াতে পারেনি। কেটে গেছে বেশ কিছুদিন, এখন আর বৃষ্টি রেগেনি। তবে মেঘকে দেখলে এখন লজ্জা পায় মেয়েটা। মেঘও বৃষ্টিকে লজ্জা দেওয়ার জন্য ওকে দুষ্টু মিষ্টি ইশারা করতে থাকে। খুব ভালোবাসে ও মেয়েটার লজ্জারাঙা মুখটা দেখতে। টিনটিন ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, তবে সামনে দাঁড়িয়ে থেকে মানুষটা ওকে ধরে নেয়, না হলে ব্যথা পেত পুচকিটা। টিনটিন মাথা তুলে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে। ও মেঘের সাথে ধাক্কা খেয়েছে। মেঘকে দেখেই ও লুকিয়ে পড়ল মেঘের পিছনে। ততক্ষণে বৃষ্টিও ওদের কাছে এসে গেছে। বৃষ্টি বলল, হলো তো, দেখলি এক্ষুনি পড়ে যাচ্ছিলিস, সবসময় শুধু দৌড়াদৌড়ি, আর সেই থেকে আমি তোর পেছনে দুধটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, খা বলছি। ওর কথা শুনে মেঘ তাকালো ওর দিকে, মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেয়েটা শাড়ি পরেছে, সেদিতে চওড়া করে সিঁদুর, হাতে শাখা পলা, কি সুন্দর লাগছে মেয়েটাকে। বউ বউ, একদম, হ্যাঁ বউ তো, ওর বউ, ওর মিষ্টি বউ। মিষ্টি দুধ বেজার করে দুধে চুমুক দিতে লাগলো। বৃষ্টি এতক্ষণ দেখছিল ওদের, কি সুন্দর মেঘ টেনটেনকে খাইয়ে দিল। মেঘ বৃষ্টির দিকে তাকিয়ে দেখে ও একভাবে তাকিয়ে আছে ওদের দিকে। কি দেখছেন ম্যাডাম? তোমাকে দেখছি, কি সুন্দর টেনটেনকে বুঝিয়ে খাইয়ে দিলে। এখন থেকেই অভ্যাস করছি, একদিন আমাকেও তো এই কাজ করতে হবে নাকি? বৃষ্টি মেঘের কথা প্রথমে বুঝতে না পারলেও ওর হাসি বুঝে গেল মেঘ কি বোঝাতে চাইল। লজ্জা পেয়ে গেল বেচারি। এই ছেলেটা সব সময় ওকে নানানভাবে লজ্জা দেয়, আর না দাঁড়িয়ে পালালো ওখান থেকে। ওকে পালিয়ে যেতে দেখে এক শব্দ করে হেসে উঠল। খুব মজা পায় ও মেয়েটাকে লজ্জায় ফেলে। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে মেঘ আর বৃষ্টি। সময়টা বলছে এখন রাত 8টা বাজে।
আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। পূর্ণিমা আজ, তাই চাঁদের আলোয় আলোকিত হয়েছে সারা পৃথিবী। পরশুদিন লক্ষ্মী পুজো। বৃষ্টির একটা হাত মেঘের হাতে আবদ্ধ। বৃষ্টির বেঁধে রাখা চুলের মধ্যে কিছু জড়িয়ে পড়া চুল হাওয়ায় উঠছে। হঠাৎ বৃষ্টি ধন্যবাদ জানায় মেঘকে। হঠাৎ ধন্যবাদ দিচ্ছিস কেন বৃষ্টি? বৃষ্টি হালকা হেসে বলল, কারণ আমার এত অবহেলাতেও তুমি আমাকে ছেড়ে যাওনি। আমি কত খারাপ ব্যবহার করেছি, তোমাকে ভুল বুঝেছি, তোমাকে দূরে সরিয়ে রেখেছি, তাও তুমি আমাকে ছেড়ে যাওনি। মেঘ বৃষ্টিকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের থুতনি রেখে বলল, ধুর পাগলি, এতে আবার ধন্যবাদ কিসের? আর তোর করা ব্যবহারের যথেষ্ট কারণ আছে, আমি কিছু মনে করিনি। মেঘের হঠাৎ এইভাবে জড়িয়ে ধরাতে বৃষ্টি খুব লজ্জা পেল। মেঘ বৃষ্টির লজ্জা বুঝতে পেরে বলল, উফ, আবার লজ্জা? এত লজ্জা পাস কোত্থেকে তুই? তবে তোর এই লজ্জায় লাল হয়ে ওঠা মুখটা আমার খুব ভালো লাগে, জানিস। একটা কথা বলবো? বল না। এত ভালোবাসো কেন আমাকে? কারণটা জানি না, শুধু জানি ভালোবাসি। বৃষ্টি হেসে আবারও সামনের দিকে তাকিয়ে। হঠাৎ মেঘের পকেটে ওর ফোনটা বেজে উঠল। ও বৃষ্টিকে ছেড়ে ফোনটা পকেট থেকে বের করে দেখল অফিসের একটা সহকর্মীর ফোন। ও বৃষ্টিকে আসতে বলে ফোনটা রিসিভ করে কথা বলতে নিচে চলে গেল রাজীবের কাছে। বৃষ্টি মেঘের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। অতঃপর আবার এক মনে চাঁদের দিকে তাকালো। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পেয়ে তাকালো, দেখলো কৃতি দাঁড়িয়ে। এ কদিন ও মেয়েটাকে খুব একটা দেখেনি, শুধু ওই খাওয়া দাওয়ার সময় আর বিকেলের দিকে দেখেছে। মেয়েটা সবসময় নিজের ঘরে থাকে। কৃতি এ কদিন বৃষ্টির চেয়েও কিছু করতে পারেনি। তার কারণও বৃষ্টির সাথে সব সময় কেউ না কেউ থাকে। মেয়েটার একবারও একা পায়নি। বিশেষ করে মেঘ তো বৃষ্টিকে চোখের আড়াল করে না, তবে আজও সুযোগ পেয়েছে। ও আজ সবার সাথে ড্রয়িং রুমে বসেছিল। অনন্যা ওকে আজ জোর করে টেনে নিয়ে এসেছে। ওকে একা দেখে কৃতির ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে গেল। আমি একটু ছাদে যাচ্ছি বলেই উঠে গেল। এসে দেখে বৃষ্টি একা দাঁড়িয়ে আছে। আরে কৃতিদি, তুমি কখন এলে গো? তোমাকে তো আর দেখতেই পায় না। দেখতে পাবে কি করে? মেঘের থেকে চোখ সরলে না দেখবে তুমি? না হেসে, সেরকম কিছু না। আসলে তুমি তো আর রুম থেকে বেরও হও না। তুমি কি সেই অবস্থা রেখেছো আমার যে আমি সবার সাথে বসে আড্ডা মারতে পারবো? তুমি একবারও বললে না যে তুমি সেই মেয়ে যাকে মেঘ ভালোবাসে। আমি না বললেই বা কি কৃতিদি, তুমি তো সব জানো। তুমি তো জানো মেঘ যাকে ভালোবাসে সেটা আমি। তাও তুমি আমার সামনে না জানার ভান করেছো, মিথ্যা বলেছো যে মেঘ তোমাকে আমার ব্যাপারে কিছু বলেনি। হ্যাঁ, আমি বলেছিলাম কারণ আমি চেয়েছিলাম তুমি কষ্ট পেয়ে মেঘের থেকে দূরে সরে যাও। তুমি বলেও ছিলে তুমি সরে যাবে, কিন্তু যেই মেঘ তোমাকে সিঁদুর পরিয়ে দিল অমনি তুমিও পাল্টি খেলে। তুমি তোমার দেওয়া কথা রাখোনি বৃষ্টি, ঠিক আছে। তুমি কথা না রাখলেই বা আমি তোমার প্রমিস পূরণ করতে তোমাকে সাহায্য করব। বলেই এগিয়ে এলো বৃষ্টির দিকে। বৃষ্টি এখন ভয় লাগছে। কৃতির মুখের ভাব পরিবর্তন হচ্ছে, কেমন যেন অদ্ভুত লাগছে ওকে। চাঁদের আলোয় স্পষ্টভাবে বোঝা না গেলেও কিছুটা বোঝা যাচ্ছে। বৃষ্টি ভয়ঙ্করভাবে চিৎকার করতে যাবে তার আগেই কৃতি ওর মুখটা চেপে ধরল, তবে উল্টো দিকে ঘুরিয়ে ওর মুখে একটা কাগজ পুড়ে দিল। ওর হাত দুটো শক্ত করে চেপে ধরে হিসিস করে বলল, এবার তোকে কে বাঁচাবে বল? তোকে তো এক্ষুনি আমি এই 2 তলার ছাদ থেকে ঠেলে ফেলে দেব। জানিস নিশ্চয়ই নিচে কি আছে, কত কাটা গাছ আর অনেক ইট পাথর। তুই এখন এখান থেকে না মরলেও আঘাত তো খুব ভালোভাবে পাবি। তবে চিন্তা করিস না, আমি তোকে খুব যত্ন করে মেরে দেব। আমি বলেছিলাম মেঘকে ছাড়া আমি বাঁচব না, সরে যাও ওর জীবন থেকে। কিন্তু তুই কি করলি? হয়ে গেলি ওর।
একদম না, এটা তো আমি হতেই দেব না। মেঘ শুধু আমার, বুঝেছিস? নে তাহলে মর এবার, বলে বৃষ্টিকে ছাদের কার্নিশের ধারে নিয়ে গিয়ে জোরে ধাক্কা দিয়ে দিল। আর বৃষ্টির শরীরটা টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। বৃষ্টি পড়ে যেতেই কৃতি বাঁকা হাসি এসে ছাদ থেকে নিচে চলে যাবে, তবে হঠাৎ দাঁড়িয়ে পড়ে একটা গোঙানির শব্দে। এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করে, তবে কিছু দেখতে পায় না। কি মনে হতেই ও কার্নিশ ধারে যায়, যেখান থেকে বৃষ্টিকেও ধাক্কা দিয়েছিল। গিয়ে দেখে বৃষ্টি এখনো পড়ে যায়নি, ও কার্নিশে ধরে ঝুলছে। মুখে থাকা কাপড়টা বড় হওয়ায় ওটা ফেলতে পারেনি। এই দৃশ্য দেখে কৃতি রেগে গিয়ে হিসিস গলায় বলল, তুই এখনো মরিসনি? আচ্ছা জেদি মেয়েতে তুই। এই ছাড় ছাড় বলছি কার্নিশটা, বলেই উদ্যত হলো বৃষ্টির হাতটা ছাড়ানোর জন্য। বৃষ্টি এমনিও আর পারছে না, খুব ব্যথা করছে ওর হাতে। এতক্ষণ ঝুলে থাকার কারণে ওর প্রায় হাত অবশ হয়ে যাচ্ছে। মেয়েটা শুধু ভাবছে কেউ যেন আসে ওকে বাঁচায়, মেঘ যেন আসে। কৃতি ওর হাতটা ছাড়াতে না পেরে এদিক ওদিক তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। হঠাৎ ছাদে নজর গেল, কিছু ইট একটার উপর একটা শাড়ি দিয়ে রাখা আছে। ওগুলো কাপড় শুকানোর সময় কাপড়ের উপর দেওয়া হয়, যাতে হাওয়ায় উড়ে না যায়। কৃতি ওখান থেকে একটা ইট এনে সজোরে আঘাত করল বৃষ্টির বাম হাতে। প্রচণ্ড ব্যথায় বৃষ্টি বাম হাতটা সরিয়ে নেয় কার্নিশ থেকে। হাতটা পুরো থেতলে গেছে ওর। এই দেখে কৃতি শয়তানি হেসে বলে, এই তো হাত সরিয়ে নিয়েছিস। হ্যাঁ, আমি পেরেছি তোকে মেঘের জীবন থেকে সরিয়ে দিতে। এবারে ডান হাতটাও সরা। ছাড় বলছি কার্নিশটা, না হলে আবার মারবো তোকে। কৃতিকে এখন একটা সাইকো লাগছে। ও যে কোনো মূল্যে মেঘকে চায়। বৃষ্টির ডান হাতে ভর দিয়ে ঝুলছে, ওর পুরো শরীরের ভর এখন ডান হাতের উপর। কৃতি আবারও বৃষ্টির ডান হাতে আঘাত করতে গেলে হঠাৎ কেউ টেনে সরিয়ে দেয়, সাথেই গালে পড়ল একটা সজোরে থাপ্পড়। ও বুঝতে পারল না কি হলো ওর সাথে। একটু ধাতস্থ হয়ে সামনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে ও বৃষ্টিকে টেনে ওপরে তোলার চেষ্টা করছে। মেঘকে কৃতি এই সময় এখানে আশা করেনি, তাই যথেষ্ট অবাক হলো। তবে ও এখন উন্মাদ, ছুটে গিয়ে মেঘকে আটকানোর চেষ্টা করতে করতে বলল, মেঘ কি করছিস তুই? ওকে কেন বাঁচাচ্ছিস? ও মরে যাক, ও মরলে তবেই আমি তোকে পাবো। ও না থাকলে তুই আমার হবি, দেখবি আমি তোকে ওর থেকে বেশি ভালোবাসবো। তবে মেঘের এখন ওর দিকে ধ্যান দেওয়ার সময় নেই। ওকে এখন বৃষ্টিকে বাঁচাতে হবে। বৃষ্টি রোগা পাতলা, তবে মানুষ ঝুলে থাকলে তাকে টেনে ওপরে তুলতে কষ্ট তো হবেই। তাই মেঘেরও প্রবলেম হচ্ছে। তার উপর বৃষ্টির নিজের ওপর কোনো জোর নেই, পুরোটাই মেঘের উপর ভার। মেঘ চিৎকার করে সবাইকে ডাকছে। এদিকে কৃতি পাগলের প্রলাপ বকে যাচ্ছে। মেঘের হাতটা বৃষ্টির এক হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, মেঘ ছাড় ওকে, প্লিজ ওকে বাঁচাস না। ও বেঁচে থাকলে আমি কোনোদিন তোকে পাবো না। আর কিছু বলতে পারল না, তার আগেই আরও একটা থাপ্পড় পড়ল ওর গালে। দেখে আরও দাঁড়িয়ে রাগে ফুঁসতে। হ্যাঁ, থাপ্পড়টা আরোই মেরেছে ওকে। মেঘের এইরকম চিৎকারে বাড়ির মানুষগুলো তাড়াতাড়ি ছাদে আসে, তবে ওরা ভাবতে পারেনি এইরকম একটা দৃশ্য দেখবে। কৃতির বলা কথা স্পষ্ট শুনতে পায় সবাই। বুঝতে পারে মেঘ বৃষ্টিকে বাঁচানোর চেষ্টা করছে। কৃতির বলা কথাগুলো শুনে আরও আর নিজেকে আটকে রাখতে পারেনি। ওর প্রাণপ্রিয় বন্ধু আজ এই মেয়েটার জন্য বিপদে। রাজীব শুভঙ্করবাবু মিলে মেঘকে সাহায্য করছে বৃষ্টিকে ওপরে তোলার। অন্নপূর্ণা দেবী তো কান্নায় ভেঙে পড়েছেন। ওনাকে সামলাচ্ছে অনন্যা ললিতা দেবী। শ্রীলেখা দেবীকে ওপরে আসতে দেয়নি কেউ। এমনিও উনি বয়স্ক মানুষ, তার উপর টিনটিন আছে নিচে। বৃষ্টিকে উপরে তুলে আনতেই ওর ক্লান্ত শরীরটা টলে পড়ল মেঘের বুকের ওপর। খুব ক্লান্ত মেয়েটা, চেষ্টা করছে নিজেকে বাঁচিয়ে রাখার। বৃষ্টিকে তোলে পড়তে দেখে মেঘ ওর গালে হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে ডাকলো, বৃষ্টি, এই বৃষ্টি, এই চোখ খোল না। কে রে, শুনতে পাচ্ছিস? মেঘ মনে হচ্ছে বনু অজ্ঞান হয়ে গেছে। ওকে আগে রুমে নিয়ে চল।
মেঘ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে যেতে গিয়েও থেমে গেল। আরু আর অনন্যার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, আরু, অন্না, আমি বৃষ্টিকে নিয়ে যাচ্ছি, কিন্তু তোরা এই সাইকোটাকে দেখবি। ওকে একটা ঘরে বন্ধ করে রাখ, আগে বৃষ্টিকে দেখে তারপরে এর ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না মেঘদা, একে আমরা দেখে নিচ্ছি, তুমি আগের দিকে দেখো, ওর হাত দিয়ে রক্ত পড়ছে। মেঘ ঘাড় নেড়ে হ্যাঁ বলে বৃষ্টিকে নিয়ে নিচে নেমে গেল। মেঘকে চলে যেতে দেখে প্রীতি চিৎকার করে উঠল, মেঘ, ওকে বাঁচাস না, আমি তোকে ভালোবাসি মেঘ। আরও আবার একটা থাপ্পড় মারল ওর গালে, বলল, চুপ, একদম চুপ, লজ্জ করে না? একটা মানুষকে তুই খুন করতে যাচ্ছিলিস? তোকে তো পাগলাগারোতে রাখা উচিত, পাগল সাইকো মেয়ে একটা। অরুণা আঙুল তুলে শাসিয়ে বলে উঠল, তোর জন্য যদি আমার দিদির কোনো রকম ক্ষতি হয়, তোকে আমি জ্যান্ত কবর দেব বলে দিলাম। তোমরা বুঝতে পারছো না কেন? আমি মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটার সাথে সুখী হবে না, হতে পারে না। ও আমার সাথে ভালো থাকবে, তোমরা ওর সাথে আমার বিয়ে দাও। অনন্যা আর রাগ সামলাতে না পেরে পড়ে থাকা ইট দিয়ে কৃতিকে মারতে যায়, তবে আরও ওকে আটকে দেয়। অনা, কী করছিস তুই? পাগল হয়ে গেছিস? ছাড় এটা, মাথা ঠান্ডা কর, ওর ব্যবস্থা মেঘদা করবে। চল, ওকে ঘরে লক করে দিই। বৃষ্টিকে নিচে নিয়ে গিয়ে বেডে শুয়ে দেয় মেঘ। ডক্টরকে ফোন করা হয়েছে, তিনি আসছেন। মেঘ বৃষ্টির থেতলে যাওয়া হাতটা গরম জল দিয়ে পরিষ্কার করছে। কি অবস্থা হয়েছে মেয়েটার এই কিছু সময়ের মধ্যেই, চোখ মুখ বসে গেছে। বৃষ্টির ক্ষতস্থান পরিষ্কার করতে করতেই ডক্টর এসে পড়েছে। উনি একটা ইঞ্জেকশন দিয়ে আরও কিছু ওষুধ লিখেই দিলেন। রাজীব প্রেসক্রিপশানটা নিয়ে ওষুধগুলো আনতে চলে গেল। আরও আর অরণ্যা অনেক আগেই নিচে বৃষ্টির কাছে চলে এসেছে। ডাক্তারবাবু, বলছি বৃষ্টির জ্ঞান কখন ফিরবে? আজ ওর জ্ঞান ফিরবে না, আসলে ও খুব ভয় পেয়ে গেছে আর তার উপর ক্লান্ত। আজ জ্ঞান ফেরার আশা নেই। কোনো ভয়ের কিছু নেই তো? না, তবে ওর জ্ঞান ফেরার পর প্যানিক করতে পারে, সেই সময় ওকে একটু সামলে নেবেন, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। এবার আসি আমি। ঠিক আছে ডক্টর, চলুন, বলে ওনাকে নিয়ে বেরিয়ে গেলেন শুভঙ্কর বাবু। মেয়ে চুপ করে বসে আছে বৃষ্টির মাথার কাছে। খুব ভয় পেয়ে গেছে ছেলেটা আজ। ও যদি ঠিক সময় বৃষ্টির হাতটা না ধরে ফেলতো, তাহলে বৃষ্টি আজ কী যে হতো ও আর ভাবতে পারছে না। কিছুক্ষণ পর রাজীব ওষুধগুলো নিয়ে এলো। মেঘকে ওভাবে বসে থাকতে দেখে ওর কাঁধে হাত রেখে ধৈর্য রাখতে বলল। আরও এগিয়ে এসে মেঘকে বলল, মেঘদা, ওই শয়তানিটাকে আমি আর অনন্যা মিলে চিলেকোঠার ঘরে বন্ধ করে রেখেছি, ওর ব্যবস্থা করবে, চলো। মেঘের কৃতির কথা মনে পড়তেই রাগটা নাড়া দিয়ে উঠল। ও ঘুমন্ত বৃষ্টির কপালে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ছাদে চিলেকোঠার ঘরে এসে থামল। ঘর খুলতেই দেখল কৃতি নিজেকে বাজনমুক্ত করার চেষ্টা করছে। দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে। মেঘকে দেখে কৃতির চোখগুলো আনন্দে চিকচিক করে উঠল। মুখ দিয়ে শুধু আওয়াজ করতে লাগলো। মেঘ কোনো কথা না বলে সোজা ওর কাছে গিয়ে ওর বাঁধনগুলো খুলতে লাগলো। মুখের বাঁধনটা ছেড়ে বাঁধন খুলে দিয়ে ওর হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে ওকে নিচে নিয়ে গিয়ে সোজা ফেললো ড্রয়িং রুমে। কৃতি এতে ব্যথা পেলেও কারুর ওর দিকে ধ্যান নেই। মেঘ কৃতির হাত ধরে টেনে ওকে দাঁড় করিয়ে ওর মুখটা খুলে দিল। মুখটা খুলতেই কৃতি একটা জোরে শ্বাস নিল, কিন্তু হঠাৎ মেঘকে জড়িয়ে ধরল, বলল, আমি জানতাম তুই আমাকে বাঁচাতে যাবি। জানিস, ওরা আমাকে ওই ঘরটাই বন্ধ করে দিয়েছিল, হাত পা মুখ বেঁধে দিয়েছিল, আবার থাপ্পড় মেরেছে ওই মেয়েটা। আর ওর দিকে ইশারা করে বলল, আমার খুব কষ্ট হচ্ছিল জানিস, কিন্তু আমি জানতাম তুই ঠিক আসবি আমাকে বাঁচাতে। মেঘের বুক থেকে মাথা তুলে, ওই মেয়েটা মরে গেছে। ও মরে গেছে বল? হ্যাঁ, ভালোই হয়েছে, এবার আমি তোকে পাবো, আমরা কালই বিয়ে করবো। হ্যাঁ, খুব ভালো হবে। মেঘ এতক্ষণ চুপ করেছিল,
ধৈর্য ধরেছিল, কিন্তু কৃতির শেষের বলা কথাগুলো শুনে রাগে মাথা গরম হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে গেছে। ও কৃতিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল। চিৎকার করে উঠল, বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবি না তুই? লজ্জা করে না তোর? এত বড় একটা অপরাধ করেও একটু লজ্জা নেই তোর? কি বলছিস তুই? ভালোবাসিস তুই আমাকে? জানিস আদৌ ভালোবাসা কাকে বলে? জানিস ভালোবাসতে? তুই কি ভাবিস আমি জানি না কিছু? আমি জানি না তুই কিভাবে নবমীর দিন রাতে বেলায় বৃষ্টির কাছে কুমিরের কান্না করেছিলিস, ওকে ভুল বুঝিয়েছিস। তুই তো আমাকেও ম্যানিপুলেট করতে চেয়েছিস, বৃষ্টির নামে বিভিন্নভাবে আমার কান ভাঙাতে চেয়েছিস, কিন্তু পারিসনি। তাই এখানে এসে বৃষ্টিকে টার্গেট করেছিস। আমি জানতাম তোর দুর্বলতা আছে আমার প্রতি, তাই তোকে বন্ধু হিসেবে বোঝাতে চেয়েছি, কিন্তু তুই বুঝিসনি। অফিসের সবাই ঠিকই বলতো তুই আসলেই পাগল, তোর চিকিৎসার প্রয়োজন। তুই বা তোর মতো মানুষগুলো ক্ষতিকারক। পুরো বাড়ি কেঁপে উঠলো আজ মেঘের চিৎকারে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও। খুব উত্তেজিত হয়ে গেছে ছেলেটা। বারবার ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। মোহনবাবু এগিয়ে এসে মেঘের পিঠে হাত রেখে বললেন, দাদু ভাই শান্ত হও, এত উত্তেজিত হওয়া উচিত না, একটু শান্ত হও। আর তোমাকে আমরা সবাই কত ভালো ভেবেছিলাম, সবাই আপন করে নিয়েছিলাম। বৃষ্টি, অনন্যা আরও টেনটেনের মতোই তোমাকে আমি দিদিভাই বলেছিলাম, কত ভালোবেসেছিলাম তোমাকে সবাই। কিন্তু তুমি কি করলে? আমাদের বাড়ির মেয়েকে মারতে চাইছিলে। হ্যাঁ, আমি ওকে শেষ করে দিতে চেয়েছি। বৃষ্টি আর বৃষ্টি, সব সময় ওই একটাই নাম মেঘের মুখে লেগে থাকতো। সব সময় শুধু এই মেয়েটার কথা। আমার বৃষ্টির এই নাম বৃষ্টি। ওই কেন? কেন সবসময় এই মেয়েটাই কেন? আর এদিকে যে আমি মেঘকে ভালোবাসি, তার কি হবে? ওকে প্রথম দেখাতেই আমার মনে ওই প্রতি যে অনুভূতি, ভালোবাসা সৃষ্টি হয়েছে, সেটার কি হবে? ও মেয়ে তো মেঘকে ভালোবাসে না, কিন্তু মেঘ ওই মেয়েটাকেই চায়। আর আমি যে এদিকে ওর জন্য অপেক্ষা করছি, ওর অবহেলার আগুনে পুড়ে যাচ্ছি, সেটা তো দেখতে পায় না। কে বলেছে তোকে যে বৃষ্টি আমাকে ভালোবাসে না? ও আমার উপর অভিমান করেছিল। কেন জানিস? কারণ ও আমাকে ভালোবাসে, তাই। অভিমান তার উপরেই করা যায় যাকে সে ভালোবাসে। কিন্তু তুই এসব বুঝবি না, কারণ তোর কাছে এগুলো বোঝার জন্য মনটা নেই। তুই শুধু জেদ করতে পারিস। দাঁড়াও, অপেক্ষা করো আর কিছুক্ষণ, ঠিক জানতে পারবে। অন্যর কথা শেষ হতেই বাড়ির সদর দরজা দিয়ে পুলিশকে আসতে দেখা গেল। 3 জন লেডি কনস্টেবল ও সাথে 2 জন মেল পুলিশ। পুলিশ অফিসার আসতেই শুভঙ্করবাবু বললেন, আসুন অফিসার, এই যে এই মেয়েটা, আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছে, ওকে অ্যারেস্ট করুন। কৃতি হতভম্ব হয়ে গেছে। ও ভাবতেই পারেনি মেঘ ওকে পুলিশে দেবে। পুলিশ অফিসার সম্মতি জানিয়ে 3 লেডি কনস্টেবলকে বললেন কৃতিকে অ্যারেস্ট করতে। লেডি কনস্টেবল কৃতিকে হাত করা পড়াতে গেলে সে ছটফট করতে লাগলো, বারবার অনুরোধ করতে লাগলো মেঘের কাছে ওর হাত ধরে। মেঘেও খারাপ লাগছে, কষ্ট হচ্ছে এইভাবে বন্ধুটাকে দেখতে। তবে আজ ওর নিরুপায়। আজ ওকে কঠিন হতেই হবে, না হলে অপরাধের জয় হবে, যেটা ও চায় না। পরের দিন সকাল 9:30। পিটপিট করে চোখ খুলে তাকালো বৃষ্টি। মাথাটা একটু ভারী হয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে ও। দেখে নিজের ঘরে শুয়ে আছে। ভাবতে লাগলো কালকের ঘটনাগুলো। নিমেষেই মনে ভয় ঢুকে গেল। কাল তো ভেবেই নিয়েছিল ও শেষ, তবে শেষ মুহূর্তে মেঘ ওকে বাঁচিয়ে নিয়েছে। ঘড়ির দিকে চোখ যেতেই হা হয়ে গেল। মাথায় হাত ওর। 9:30 বাজে। তাড়াতাড়ি উঠতে হবে, তবে পারল না। বাধা পেল, বুঝতে পারল কিছু একটা ওকে জড়িয়ে ধরে আছে। ডান পাশে তাকিয়ে দেখে মেঘ ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কিছু চুল ওর কপালে এসে পড়েছে। ও আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিল। তারপর আস্তে আস্তে নাক, চোখ, গাল, শেষে এসে থামলো ঠোঁটে, লাল টকটকে ঠোঁটে। খুব ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। আচ্ছা, খুব কি খারাপ হবে একটু ছুঁয়ে দিলে? না, একদম খারাপ হবে না। ওরই তো বর, ওর ভালোবাসার মানুষ এই ছেলেটা।
তাহলে ক্ষতি কোথায়? নিজের মনের ইচ্ছেটাকে আর না দমিয়ে সেটা পূরণ করে নিল। ছুঁয়ে দিল আলতো করে নিজের ঠোঁটটা, মেঘের ঠোঁটটা। নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে গেল। ইস, কি ভাগ্যিস মেঘ জেগে নেই, তাহলে যে কি হতো। তবে এবার ওকে উঠতে হবে, খিদে পেয়েছে ওর। কাল তো কিছু খায়নি, পেট খালি। তাই মেঘের হাতটা খুব সাবধানে নিজের কোমর থেকে ছাড়িয়ে নিয়ে উঠে গেল। বৃষ্টি চলে যেতেই মেঘ চোখ খুলে তাকালো। নিজের ঠোঁটে হাত দিয়ে বসে রইল। বৃষ্টি ফ্রেশ হয়ে এসে মেঘকে এইভাবে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল। মেঘের দিকে এগিয়ে গিয়ে বলল, ওই কি হয়েছে তোমার? এইভাবে হাবার মতো বসে আছো কেন? ওইটা কি ছিল? ঠোঁটে হাত রেখে প্রশ্নটা করল বৃষ্টিকে। কোনটা কি ছিল? আরে ওই যে ওইটা। আরে ধুর বাবা, বলো না স্পষ্ট করে কি বলছো। আমি এখন তোমার তুই থেকে তুমি যেতে পারলাম না, তুই সোজা ঠোঁটে চলে এলি। বৃষ্টি এবার বুঝতে পারলো মেঘ কিসের কথা বলছে। মেঘ মুচকি হেসে বলল, তোর পেটে পেটে এত বৃষ্টি? আমার ঠোঁট এত ভালো লাগে তোর? উফ, চুপ করবে? না, আমি তো চুপ করব না। আগে বল, হঠাৎ আমার ঠোঁটের উপর আক্রমণ করার কারণ? জানি না, যাও তো। বলে চলে যেতে গেলে মেঘ ওর হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। বৃষ্টি অবাক চোখে তাকালো মেঘের দিকে, আর মেঘ সে তো মুচকি মুচকি হাসছে। মেঘ ওর কানের কাছে মুখ নিয়ে এসে আস্তে আস্তে বলল, তুই তো এক কাঠি সরেস রে, বাট আই লাইক ইট, বলে চোখ টিপ মারল বৃষ্টিকে। বৃষ্টি বেচারি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মেঘের এই আস্তে আস্তে কথা বলাগুলো ওকে শিহরিত করছে। মেঘের গরম নিঃশ্বাস সরাসরি ও কান সংলগ্ন স্থানে এসে পড়ছে। মেঘ আলতো করে বৃষ্টির কানের লতিতা ঠোঁট ছোঁয়ালো। 3 বছর পর। সময় বহমান, কারোর জন্য থেমে থাকে না। কেটে গেছে 3 বছর। এই 3 বছরের পরিবর্তন হয়েছে অনেক কিছু। মেঘ আর রাজীব ব্যাঙ্গালোরে আর ফিরে যায়নি। কলকাতার অফিসে জয়েন করেছে দুজনে। অনন্যা এখন 2nd ইয়ারের ছাত্রী। টেন্টেন স্কুলে ভর্তি হয়েছে এই 1 বছর হলো। এখন সে গঙ্গাকে গগা, আরুকে আলু না, আলপনাকে আমপনা বলে, স্পষ্ট কথা বলে সে। তবে দুরন্ত খুব। রাজীব আরুর বিয়ে হয়েছে এই 2 বছর। আরু এই 4 মাসের প্রেগনেন্ট। সেদিনের পর থেকে আর ঘোষাল বাড়িতে কেউ কৃতির নাম তোলেনি। তবে ওকে 1.5 বছর পর জেল কর্তৃপক্ষ মুক্ত করে দিয়েছে। ওর ভালো ব্যবহার দেখে হ্যাঁ, মেয়েটা বদলে গেছে, ঠিক ভুলটা বুঝতে পেরেছে। কৃতি এখন ব্যাঙ্গালোরে ছোট্ট গরিব শিশুদের পড়াশোনা শেখায়। ওর চাকরিটা নেই, তবে সেই ঘটনার পর শুধু একবারও ঘোষাল বাড়িতে এসেছিল ক্ষমা চাওয়ার জন্য।